আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের লাইভ ক্লাসে। আজকে আমরা করব হচ্ছে এইচএসসির দ্বিতীয় পত্র বইয়ের সম্ভাবনা চ্যাপ্টারটি। তো তার আগে সবাই কেমন আছো আমাকে অবশ্যই জানাও। আর অনেকদিন পর তোমাদের সাথে দেখা হচ্ছে একটি ক্লাস নিয়ে, এবং এই ক্লাসে আমরা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারটি অর্থাৎ বিস্তার, পরিমাপ এবং সম্ভাবনা একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকতে হবে আমার সাথে। তাহলে আমরা হচ্ছে প্রত্যেকটা টপিক একেবারে বেসিক সহ ডিটেলস আলোচনা করতে পারবো। আর আজকে আমরা যে ক্লাসটি করব সেটা স্পেশালি 22 ব্যাচের জন্য, যেহেতু আমরা এখানে বেসিক আলোচনা করব। তাছাড়া যারা 20 এবং 21 ব্যাচের আছো, তোমাদের যদি বেসিকের এই টপিকগুলোতে বেসিকের ঘাটতি থাকে তাহলে অবশ্যই তোমরা করবা ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত। এবং আমরা আজকে ক্লাসটি করব ক্রেজি স্পেশাল ব্যাচ এবং এক্সাম, এই যে ব্যাচটা আছে এই ব্যাচটির আলোকে। অর্থাৎ তোমরা জানো আমাদের 22 ব্যাচের জন্য ক্রেজি স্পেশাল ব্যাচ এবং এক্সাম, অর্থাৎ আমাদের একটা ড্রিম প্রজেক্ট নেমেছে এবং সেই ড্রিম প্রজেক্ট নিয়ে আমরা হচ্ছে টানা কয়েকদিন ধরে কাজ করতেছিলাম। তো 9 তারিখ থেকে আমাদের এটা ক্লাস শুরু হয়ে যাবে। তো অলরেডি অনেক স্টুডেন্ট হচ্ছে এনরোল করে ফেলছে এবং আমাদের সাথে তাদের যে পথযাত্রা, সেই পথযাত্রার একটি উদাহরণ হিসেবে আমাদের আজকের এই ক্লাসটি। তো আমরা হচ্ছে শুরু করব। তার আগে আমাকে ক্লিয়ারলি দেখতে পারছো কিনা, শুনতে পারছো কিনা, এবং তোমরা হচ্ছে ক্লাসটি শেয়ার করে দাও। এবং সবাই কেমন আছো আমাকে একটু জানাও কমেন্টে। শেয়ার হয়েছে বন্ধু? একটু কেটে গেছে মনে হয় ক্রেজি লেখাটা উপরে, ব্লার হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এখন একটু ব্লার আছে বাট ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। যারা সালাম দিচ্ছে ওয়ালাইকুম আসসালাম। আজকে ক্লাসে কিন্তু আমরা অনেক বেশি মজা করব, কারণ এই প্রত্যেকটা দিনই সম্ভাবনা মানেই হচ্ছে একটা মজার একটা টপিক। এবং এই টপিকটা তোমরা অলরেডি তোমাদের 9-10-এ করে আসছো, আমরা এখন করতেছি আমাদের অ্যাডমিশনের সময় তো লাগবেই। এছাড়া আমরা যখন বড় হয়ে যাব, অর্থাৎ আমাদের সম্ভাবনাময় জীবনের তাগিদে আমাদের কিন্তু এই সম্ভাবনা চ্যাপ্টারটি লাগবে যখন আমরা বিভিন্ন জবে এক্সাম দিতে যাব। তাহলে এই জন্য হলেও আমাদের আজকের প্রথম থেকে শেষ পর্যন্ত থাকতে হবে। আজকের ক্লাসটা পুরোপুরি একেবারে সব লেভেলের জন্য হবে এবং আজকের ক্লাসটা আমরা ম্যারাথনলি নিব, মানে অনেক বড় সময় ধরে নিব। এজন্য তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত থাকতে হবে। আর তোমরা অবশ্যই ক্লাসটা একটু শেয়ার করে দাও, আমাদের যে গ্রুপগুলো আছে গ্রুপগুলোতে শেয়ার করে দাও এবং তোমাদের ফ্রেন্ডদের মেনশন করে দাও। তোমাদের সাথে অনেক দিন পর ক্লাস হচ্ছে, ইনশাআল্লাহ ক্লাসটা অনেক মজার করে করবো আমরা। আসসালামু আলাইকুম ভাইয়া, যা সালাম দিতেছ ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা এখনও ব্লার আছে না? এখন সব ক্লিয়ার, আমি দেখতে পাচ্ছি আমার ফোনে সব কিছু ক্লিয়ার আছে। আচ্ছা এইখানে তোমরা 22 ব্যাচের কারা কারা আসো সবাই একটু কমেন্ট করে জানাও যে 22 ব্যাচের কারা আজকে ক্লাসটা করতে আসছো। এবং তোমরা অবশ্যই, আমি আরেকবার বলি যে তোমাদের মাত্র মেম্বার হচ্ছে 320 জন আছে এখন লাইভে আসো। তোমরা এখানে যতজন আসো প্রত্যেকেই হচ্ছে লাইভটা শেয়ার করে দিবে। আজকের ক্লাসটা অর্থাৎ আজকের ক্লাসটা কতটুক আগাবো এটা পুরোপুরি তোমাদের উপরে নির্ভর করবে। অর্থাৎ তোমরা যদি চাও যে ভাই আজকে পুরো ক্লাসটা শেষ করবেন, তাহলে অবশ্যই পুরো ক্লাসটা শেষ করব। আচ্ছা আমি আছি। মাহফুজা রহমান স্বামী লিখছে 21। আচ্ছা অনন্ত লিখছে 22 ব্যাচ, মেঘালী সিংহা লিখছে 22 ব্যাচ, রিমু লিখছে 22 ব্যাচ, তারপর হচ্ছে আরজুমান লিখছে 22 ব্যাচ, হাসমত আলী লিখছে 22 ব্যাচ। ওকে, অনেকেই আছো তোমরা হচ্ছে 22 ব্যাচের। তাহলে তোমাদের অনেকের হচ্ছে যে বেসিক আলোচনা করা হয় না, সম্ভাবনা খুব বেসিক একটা চ্যাপ্টার, আমরা শুরু করে দিব এখনই। তো তোমাদেরকে আমি আরেকবার বলতেছি, তোমরা যারা আসো ফ্রেন্ডদের মেনশন করে দাও এবং শেষ পর্যন্ত থাকতে হবে ক্লাসটি। প্রথমে এখানে যারা যারা আসো আমি প্রথমে শুনলাম যে কারা কোন ব্যাচের আসো। তো এরপরে আমি জাস্ট আরেকটা প্রশ্ন করব, এইটার উত্তর দিয়ে এরপরে হচ্ছে আমরা ক্লাসটি মানে শুরু করে দিব। এইখানে যারা আসো অর্থাৎ 338-40 এরকম আমি একটা সংখ্যা দেখতে পাচ্তেছি। তোমরা সবাই প্রমিস করবা যে আজকে ক্লাসটা শেষ পর্যন্ত দেখবা, অর্থাৎ সবাইকে কমেন্ট করতে হবে যে ভাইয়া শেষ পর্যন্ত করব। যদি তোমরা শেষ পর্যন্ত অর্থাৎ তোমরা যদি থাকো তাহলেই কিন্তু ক্লাসটা শেষ পর্যন্ত হবে, নাহলে কিন্তু শেষ পর্যন্ত হবে না। সবাই একটু প্রমিস করে ফেলো কমেন্টে যে ভাইয়া আমরা আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করব। আচ্ছা আমি দেখতে পাচ্ছি অনেকে ব্যাচ লিখতেছো 21-22 ব্যাচ। সবাই একটু প্রমিস করে ফেলো যে আজকের ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত করতে হবে। সামনে আমি আছি আর পেছনে তোমাদের রহমান ভাই আছে। তোমরা জানো আমরা সবাই একসাথে থাকি, বাট হচ্ছে তোমাদের দুই ভাইয়া অলরেডি আমাদের অফিস ছেড়ে চলে গেছে, তারা হচ্ছে ফাঁকি দিচ্ছে, তোমাদের কাব্য ভাইয়া আর হচ্ছে তোমাদের ইয়াসিন ভাইয়া। তাদের নিয়েও গল্প হবে কিছুক্ষণ পরে, বাট আমাদের আগে ক্লাস শুরু করতে হবে। ওকে, কানিস ফেরদাউস রিমু লেখছে ইনশাআল্লাহ। মেহের জান্নাত লেখছে কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি।
কমেন্ট আপডেট হচ্ছে না কেন? আচ্ছা, ফারহান আশা লিখছে ইনশাআল্লাহ ভাইয়া থাকবো। আচ্ছা, আইরিন লিখছে ইনশাআল্লাহ। আচ্ছা, ওকে, তোমাদের উপস্থিতি দেখে খুবই হচ্ছে মানে নিরুৎসাহিত হইতেছি যে এখনও 400 বা 500 স্টুডেন্টও তোমরা নাই এ সময়। আমি ক্লাসটা একটু লেট করার কারণ হচ্ছে যেহেতু নামাজে অনেকে যাবে, এই জন্য নামাজ থেকে আসতে হয়তো বা লেট হবে, এই জন্য আমি 10টা বাজে শুরু করি নাই। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ইমন লেখছে যে নেট যতক্ষণ পর্যন্ত আছে। ওকে, ঠিক আছে, আজকে ক্লাসটা আমি শুরু করে দেই। আজকে ক্লাস আমরা যে ক্লাসটা করব সেটা হচ্ছে বিস্তার, পরিমাপ ও সম্ভাবনার উপরে। অর্থাৎ আমাদের আজকে ক্লাসটি হবে তোমাদের সেকেন্ড পেপারের একেবারে শেষ যে চ্যাপ্টারটি, সেই চ্যাপ্টারের উপর। এখানে 2টা চ্যাপ্টার আছে টোটাল, একটা হচ্ছে বিস্তার, পরিমাপ এবং আরেকটি হচ্ছে সম্ভাবনা। সব সময় সব জায়গাতেই শুধু সম্ভাবনা এই কথাটাই পড়বা, বাট বিস্তার, পরিমাপ আমার মনে হয় না কোথাও কখনো পড়ায়, বাট আমি নিজেও পড়াইছি, এরকম আমার ওইরকম হিস্ট্রি নাই। বাট বিস্তার, পরিমাপটাও আমাদের লাগবে, সেটা হচ্ছে আমাদের এইচএসসি পরীক্ষায় না আসুক, বাট পরবর্তীতে আসবে। এজন্য বিস্তার, পরিমাপের কিছু ধারণাও আমি তোমাদের দিয়ে দিব। দেখো, বিস্তার, পরিমাপের ভেতরে আমরা টোটাল 3টা টপিক দেখব: পরিমিত ব্যবধান, ভেদাঙ্ক এবং বিভেদাঙ্ক, এবং বাকি যে টপিকগুলো আছে সেগুলো হচ্ছে সম্ভাবনার উপরে। বিস্তার, পরিমাপটা আমরা এমসিকিউ এর জন্য দেখব, কারণ এখান থেকে কখনো প্রশ্ন আসবে না, বাট এই যে 3টা জিনিস, এই 3টা জিনিস বের করতে দিবে। ওকে, তাহলে দেখো, আমরা প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে বিস্তার, পরিমাপ। এই জিনিসটা কি? তাহলে আমরা শুরু করতেছি আমাদের ক্লাস আজকে। আমরা প্রথমে দেখব হচ্ছে বিস্তার, পরিমাপ। হবে না। আচ্ছা, দেখো, তো প্রথমে আমরা শুরু করবো হচ্ছে বিস্তার, পরিমাপ দিয়ে। তো শব্দটা দেখেই তোমরা কিন্তু বুঝতে পারতেছো যে এখানে পরিমাপ করা হয়। কিসের পরিমাপ করা হয়? বিস্তারের পরিমাপ করা হয়। অর্থাৎ তোমার কাছে যদি অনেকগুলো ইনফরমেশন দেওয়া থাকে অথবা তোমার কাছে অনেকগুলো ডাটা দেওয়া থাকে, সেই ডাটাগুলোর ভিতরে যে বিস্তার বা হইতেছে একটা থেকে আরেকটা যে দূরত্ব বা ডিস্টেন্স, সেই ডিস্টেন্সে হচ্ছে আমরা বিস্তার পরিমাপে বের করব। এবং এই বিস্তার পরিমাপ বের করার জন্য আমার কাছে টোটাল 3টি মৌলিক উপাদান আছে, এবং এগুলো হচ্ছে পরিমিত ব্যবধান, ভেদাঙ্ক এবং বিভেদাঙ্ক। তো এইখান থেকে মূলত আমরা যেটা দেখবো সেটা হচ্ছে পরিমিত ব্যবধান, আর বাকি 2টা হচ্ছে পরিমিত ব্যবধান থেকেই আমরা বের করতে পারি। এখন আমরা এখানে বলে দিলাম যে ভাইয়া তথ্যগুলোর, আমি কি বললাম যে তথ্যগুলোর ভিতরে যে বিস্তার আছে, অর্থাৎ তথ্যগুলোর ভিতরে যে পার্থক্য আছে, সেই পার্থক্য। এখন এই পার্থক্য আমার কেন জানা দরকার? আমাদের রিয়েল লাইফের যে কোনো প্রবলেমের সমাধান করতেই কিন্তু ম্যাথের এক একটা টপিকের সৃষ্টি হয়, ঠিক একইভাবে কিন্তু এই বিস্তার, পরিমাপটা কিন্তু সৃষ্টি হয়েছে। তার মানে এটাও রিয়েল লাইফের কোনো একটা প্রবলেম সমাধান করার জন্য আসছে। এখন এটার কীরকম কারণ? যেরকম মনে করো যে কোনো একটা ক্রিকেট খেলা হয়েছে। এখন ক্রিকেট খেলার ভিতরে মনে করো যে 2জন ব্যাটসম্যান আছে, ঠিক আছে? আমি 2জন ব্যাটসম্যান নাম লিখতেছি। মনে করো তোমাদের ইয়াসিন ভাইয়া খেলতেছে, আর হচ্ছে কার নাম লিখবো? কাব্য ভাইয়ের নাম লিখতেছি। 2জন নুব ব্যাটসম্যানের নাম লিখলাম। এখন মনে করো এই 2জন নুব ব্যাটসম্যান ক্রিকেট খেলায় নামছে। এখন ক্রিকেট খেলা নামার পর প্রথম দিন 3 দিন তারা ক্রিকেট ম্যাচ খেলতেছে, 3 দিন ব্যাপী ক্রিকেট খেলতেছে। তো প্রথম দিন যখন হচ্ছে ইয়াসিন ভাই ব্যাটিংয়ে নামলো, তো মনে করো যে একটা দুর্বল একটা বলার আসছে, ঠিক আছে? এখন দুর্বল বলারের ব্যাটিংয়ে তোমার ইয়াসিন ভাইয়া প্রথম দিন হচ্ছে একসাথে 100 রান করে ফেলছে, একসাথে 100 রান করে ফেলছে। এর পরবর্তী দিন যখন আবার ভালো ভালো বলার আসছে, তখন হচ্ছে তোমাদের ইয়াসিন ভাইয়া প্রথম দিন, তারপরের দিন ডাক মারছে 0 রান, তারপরের দিনও ডাক মারছে, এবং সে যতদিন আমাদের সাথে ক্রিকেট খেলে সবসময় ডাকই মারে, সে কখনো রান করতে পারে না। আচ্ছা, এটা গেল তোমাদের ইয়াসিন ভাইয়ার ব্যাটিং স্কোর। এরপর দেখো তোমাদের কাব্য ভাইয়ের ব্যাটিং স্কোরে যাই। তোমাদের কাব্য ভাইয়া একটা মেনটেন হিসাব করে থাকে, যেহেতু সে আমার মতো একজন ম্যাথের টিচার, সে একটা হিসাব করে খেলাধুলা করার চেষ্টা করে। প্রথম দিনই সকল এনার্জি সে লস করে ফেলে না। তো সে যেটা করলো, সে হচ্ছে ধীরে সুস্থে খেললো, এবং সে 3টা ম্যাচ খেললো, এবং প্রত্যেকটা ম্যাচে সে পাস করলো। 5 মার্ক মানে কত? 33 করলো, এবং সর্বশেষ যে ম্যাচটা সেটা 1 রান বেশি করলো। এখন দেখো, আমি যদি এইখানে তাদের যে স্কোর হিসাব করি, তাহলে এইখানে হবে 100 আর এইখানে হবে 100। তাহলে এবার আমি তোমাদের কাছে প্রথমে একটা প্রশ্ন রাখতেছি যে পরবর্তী 4র্থ ম্যাচে যদি এদের 2জন থেকে কেবলমাত্র 1জন ব্যাটসম্যানকে
তোমার দরকার হয় যে ভাইয়া আমার এখন আমার দলের ভিতরে কেবল একজন ব্যাটসম্যান দরকার, তাহলে তোমরা কাকে নিবা? ইয়াসিন ভাইয়াকে নিবা নাকি কাব্য ভাইয়াকে নিবা? তোমরা এই উত্তরটা দাও। এরপরে আমরা এই এক্সাম্পলের মাধ্যমে পরিমিত ব্যবধান ব্যাপারটা কি সে ব্যাপারটা আমরা বুঝে ফেলবো। আমি একটু কমেন্টে দেখতে চাই যে তোমরা কোন ব্যাটসম্যানকে নিবা, এই দুইজন ব্যাটসম্যান থেকে কোন ব্যাটসম্যানকে তোমরা পরবর্তী ম্যাচের জন্য সিলেক্ট করবা, আমি একটু দেখতে চাই। কমেন্ট আপডেট হয় না। আচ্ছা, তাসনিম তানজিনা লিখছে এআর ভাইয়াকে নিব। এআর ভাইয়া তো অসুস্থ, খেলতে পারে না। আচ্ছা, সামিয়া জাহান তন্নি লিখছে কাব্য ভাইয়া। তন্নি তো কাব্য ভাইয়া ছাড়া আর কিছুই বোঝে না। আচ্ছা, ফারিয়া রহমান লিখছে কাব্য ভাইয়াকে, তুহিন লিখছে ইয়াসিন ভাইয়া, রাশেদ লিখছে কাব্য ভাইয়া, অনন্ত লিখছে কাব্য ভাইয়া। আচ্ছা, কাব্য ভাইয়া। ফারহান আশা একজন নুব আসছে আমাদের এখানে, যত ধরনের নুব ভাইয়া আছে সেরকম আমাদের নুব সাপোর্টারও আছে। তো আমাদের ফারহান আশা হচ্ছে এরকম একজন নুব সাপোর্টার। আচ্ছা, কিছু বুঝলো না বুঝলো ইয়াসিন ভাইয়ের নাম লিখে দিল। আচ্ছা, তাইবা খান লিখছে কাব্য ভাইয়া, উম্মে সালমা লিখছে কাব্য ভাইয়াকে নিব। হ্যাঁ, দুইজনকে নুব। এই প্রশ্নটা তোমরা কিন্তু আমাকে পাল্টা করতে পারতা। আমাকে যদি তোমরা এই প্রশ্নটা পাল্টা করতা তাহলে আমি বলে দিতাম যে দুইজনের একজনকেও নিব না, আমি 10 জন প্লেয়ার নিয়ে খেলবো, কিন্তু এই দুইজনের একজনকেও নিব না, দুইজনে হচ্ছে নুব। আচ্ছা, আবু নোমান লিখছে শুভ ভাইয়ের, ধন্যবাদ। আচ্ছা, নাহিদুল লিখছে ইয়াসিন ভাইয়াকে নিব কারণ সে এক ম্যাচে 100 করছে। আচ্ছা, ঠিক আছে, ওকে। দেখো এক রান কম করছে, সামনে একটা ছিল না আর কি। ও আচ্ছা, এবং 100 রানের জন্য ইয়াসিন সবসময় সেঞ্চুরি মিস করে, 100 রানের জন্য। তোমাদের ইয়াসিন ভাই প্রত্যেকবার সেঞ্চুরি মিস করে। দেখো এই যে দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি মিস করছিল কিন্তু 100 রানের জন্য, আবার এই তৃতীয় ম্যাচে কিন্তু সে 100 রানের জন্য সেঞ্চুরি মিস করছিল। প্রত্যেকবার সে ব্যাটিংয়ে আউট হওয়ার পর খুব আফসোস লাগে, মাত্র 100 রানের জন্য সেঞ্চুরিটা মিস হয়ে গেল। এবং দেখো এখন আমরা আমাদের ব্যাপারটা চলে আসি। আমরা এখানে দেখলাম দুইজনে স্কোরে কিন্তু 100, বাট যখন একজন সিলেক্টর কমিটি যখন তাদের ভিতরে একজনকে নিবে, অবশ্যই তোমাদের কাব্য ভাইকে চুজ করবে, ইয়াসিন ভাইকে নিবে না। কারণ এই যে চুজিং যে ব্যাপারটা, এই যে একটা প্রবলেম তাদের ভিতরে ক্রিয়েট হইলো, এই প্রবলেমটার সমাধান করবে হচ্ছে বিস্তার মনিবাব। আমাদের কাছে যেটা প্রয়োজন সেটা হচ্ছে কনসিস্টেন্সি। একজন ব্যাটসম্যানের কনসিস্টেন্সি হচ্ছে আমাদের দরকার, যে ব্যাটসম্যান কতটা কনসিস্টেন্টলি খেলাটা খেলতে পারতেছে। এখন দেখো এইখানে আমি যে স্কোরটা দেখতে পারতেছি, এই 100-0-0, এর ভিতরে কিন্তু কোনো কনসিস্টেন্সি নাই। তার মানে হচ্ছে যে কোনো একটা খেলায় যদি আমার একটা নিরাপদ স্কোর দরকার হয়, সে কিন্তু অনিরাপদ ব্যাটসম্যান, সেখানে যে কোনো কিছু করে ফেলতে পারে। বাট এইখান থেকে অল্প রান হলেও আমার কিন্তু এখানে একটা আশা আছে, এই আশাটা কিন্তু আমার দরকার। অর্থাৎ কনসিস্টেন্সি যে পরিমাপ করে, সেই পরিমাপটাই হচ্ছে আমাদের পরিমিত ব্যবধান করে। এখন দেখো এই পরিমিত ব্যবধান, এই কনসিস্টেন্সির যে পরিমাপ করে, সেই পরিমিত ব্যবধানকে আমরা দুইটা সূত্রের মাধ্যমে বের করতে পারি। প্রথম যে সূত্রটা আছে সেই সূত্রটা হচ্ছে এইরকম, সেই সূত্রটা হচ্ছে, আচ্ছা আমি এর আগে একটু কমেন্টগুলো দেখি কে কি বলে। আচ্ছা, আব্দুর রহমান রয়েছে ইয়াসিন মাত্র 100 রানের জন্য সেঞ্চুরি করতে পারে না প্রতিটি ম্যাচে, মাঝে মাঝে 99 রানের জন্য মিস করে। এই ইয়াসিন ক্যাচ কীভাবে ধরে জানো? তোমাদের মাঝে মাঝে ক্যাচ তোমাদের এই যে একটু বল টল থাকলে একটু ক্যাচ ধরে দেখাইতাম। তোমাদের আমরা যখন ক্যাচ ধরি কীভাবে, যেমন এই যে এভাবে ধরি বা এভাবে ধরি, তোমাদের ইয়াসিন ভাই ক্যাচ ধরে এভাবে, আল্লাহর কাছে দেয়, আল্লাহ আমার বলটা দিয়ে দাও, আমার হাতে আসো। আচ্ছা, যাই হোক, ঠিক আছে। তারপরে হচ্ছে ঠিক আছে, দেন দেখো আমরা হচ্ছে পরিমিত ব্যবধান শিখতেছিলাম। পরিমিত ব্যবধান বের করার জন্য দুইটা সূত্র আছে। পরিমিত ব্যবধানকে আমরা সিগমা দ্বারা প্রকাশ করি। এর বের করার জন্য দুইটা সূত্র আছে। একটা হচ্ছে xi মাইনাস এক্স বার, দেন হচ্ছে আমরা n দিব, দেন হচ্ছে আমরা √ওভার দিয়ে দিব, এখানে একটা হোল স্কোয়ার দিব। দেখো আমি কি সূত্রটা লিখলাম, আরেকবার বলতেছি। দেখো পরিমিত ব্যবধান বের করার সূত্র হচ্ছে xi মাইনাস এক্স বার, এটাকে হোল স্কোয়ার দিব, ভাগ হচ্ছে n, দেন হচ্ছে পুরোটার উপরে √ওভার। এখন কোন জিনিসটা কি সেটা হচ্ছে আমাদের এক্সপ্লেন করতে হবে। এখানে xi হচ্ছে যে সকল তথ্যগুলো আছে, সেই তথ্যগুলো বা ইনফরমেশনগুলো আছে। যেরকম আমাকে বললো যে কতগুলো বয়সের, মনে করো তুমি কোনো একটা জায়গায় তুমি হচ্ছে দান করতে যাবা, এখন তোমাকে বলে দিল অ্যাভারেজ বয়স, মানে তুমি যেখানে যাবা সেখানে যাদেরকে তুমি গিফট করবা সেখানে হচ্ছে অ্যাভারেজ বয়স হচ্ছে 8 বছর। এখন অ্যাভারেজ বয়স যদি 8 বছর হয়, তাহলে তুমি যেটা করবা, তুমি অবশ্যই 8 বছরের কাছাকাছি
হচ্ছে তুমি বয়সীদের জন্য জামা কাপড় নিয়ে যাবা, বাট তুমি তো ওইখানে 20 বছরের জন্য নিয়ে যাবা না। তো এইখানে এই অ্যাভারেজ বয়স যে 8 বছর, এই 8 বছর থেকে যে 20 বছর পর্যন্ত এই যে গ্যাপটা, এই গ্যাপটা কিন্তু অনেক বড় গ্যাপ। এই গ্যাপটা কিন্তু আমরা পরিমিত ব্যবধান দিয়ে বের করতেছি। দেখো এই যে এক্স আইটা, এটা হচ্ছে তথ্যগুলো, ওই যে 20 বছর এর একজন কিন্তু আছে, এটা হচ্ছে আমার একটি তথ্য। 8 বছরের একজন আছে, এটা কিন্তু একটা তথ্য। 12 বছরের একজন আছে, এটা একটা তথ্য। আর এক্স বার হচ্ছে সে যে তথ্যগুলো আছে, এই তথ্যগুলোর গড়। তো আমরা গড় কিন্তু খুব সহজে বের করতে পারি, যতগুলো তথ্য সেগুলো যোগ করে আমরা তত সংখ্যা দিয়ে ভাগ করে দিব, তাহলে কিন্তু চলে আসবে। আর এন হচ্ছে কি তথ্য সংখ্যা, যতগুলো তথ্য সংখ্যা আছে। এখন এইখান থেকে কিন্তু ভার্সিটিতে বিভিন্ন ধরনের এমসিকিউ আসে এবং এইচএসসিতেও আসে। যেরকম আমরা একটা এক্সাম্পল দেখে ফেলি। যেরকম তোমাকে বললো যে 9, 21, 4, যোগ করতে সমস্যা হবে, একটু ইজি নেই। আচ্ছা দেখো আমি কতগুলো সংখ্যা নিছি, 2, 4, 9, 17। ওকে, 9, 3, 7। দেখো 2, 4, 9, 3, 7 আমাকে বললো যে এই সংখ্যাগুলোর পরিমিত ব্যবধান কত সেটা বের করো। এখন এইটার পরিমিত ব্যবধান আমরা কিভাবে বের করব? তো আমাদের যেটা প্রথমে করতে হবে, এই যে এক্স বারটা বের করে ফেলতে হবে। তো এক্স বারটা আমরা কিভাবে বের করব? সবগুলো যোগ করে দিব, অর্থাৎ 2 + 4 + 9 + 3 + 7 করে দিব। দেন হচ্ছে আমরা ভাগ দিব হচ্ছে কয়টা উপাদান? 5টা উপাদান। এবার এগুলো যোগ করবা, এগুলো যোগ করলে এখান থেকে আসবে হচ্ছে 25। এই 25কে আমরা 5 দিয়ে ভাগ দিলে কত আসবে? 5। তাহলে এটা হচ্ছে আমার এক্স বারের মান। এখন আমি যখন সিগমা এর মান এখান থেকে বের করব, আমাকে এখানে বলছে, আমি একটা জিনিস মিসিং করছি, এখানে সামেশন আছে। দেখো আমাকে যেটা বলছে xi - x বার, অর্থাৎ xi থেকে ইনফরমেশন থেকে গড় মান বাদ দিতে হবে। বাদ দেওয়ার পর সেটাকে বর্গ করতে হবে। বর্গ করার পর এই যে মানগুলো আছে সেই মানগুলোকে সামেশন করে দিতে হবে। সামেশন মানে কি? যোগফল। তার মানে হচ্ছে দেখো আমরা প্রথমে যেটা করব, এই 2 থেকে আমরা বাদ দিব হচ্ছে আমাদের একটি তথ্য কত আছে, সরি 2 থেকে আমরা বাদ দিব হচ্ছে এক্স বারের মান কত? 5। এই 5কে আমরা বাদ দিলাম। এরপরে আমাদের কাজ হচ্ছে বর্গ করে দেওয়া। এর পরবর্তী ইনফরমেশন কত? 4 থেকে আমরা 5কে বাদ দিব। এর পরবর্তী ইনফরমেশন 9 থেকে 5কে বাদ দিব। এর পরবর্তী ইনফরমেশন কত? 3, 7। এই 3 থেকে বাদ দিব, দেন হচ্ছে আমরা 7 থেকে বাদ দিব। এবার এই যে বাদ দিয়ে বর্গ করলাম, এই সবগুলোকে সামেশন করতে হবে, অর্থাৎ আমার প্লাস করে দিতে হবে। দেন কয়টা ইনফরমেশন? 5টা। 5 দিয়ে ভাগ দিলাম, দেন হচ্ছে আমরা রুট ওভার করতে হবে, তাহলে কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে এইখানে এই অঙ্কটা কিন্তু একেবারে সহজ। তোমরা কি এই প্রবলেমটা বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। আচ্ছা কে কি বলতেছে একটু দেখে নেই। আচ্ছা তাসনিম লেখছে আজকে কাব্য ভাইয়ের স্টোরি দেখলাম, উনি ঠাকুরগাঁও চলে গেছে। আচ্ছা খুব মজার একটা ঘটনা বলি তোমাদের। কাব্য ভাই আজকে ঠাকুরগাঁও গেছে হচ্ছে, তোমরা দেখছো অনেকে, তার স্টোরিতে দেখছো, সে হচ্ছে কি ফ্লাইটে করে গেছে। ফ্লাইটে করে যাওয়ার সময়ে তোমাদের কাব্য ভাইয়া যেটা করছে, আমাদের ফ্ল্যাটের ভিতরে যে গরুর মাংসগুলো রান্না করা হয়েছিল সেই গরুর মাংসগুলো ব্যাগে করে নিয়ে গেছে। তো ফ্লাইটে ওঠার সময় অনেক ধরনের চেকিং হয়। এর আগে হচ্ছে আমরা 5 জন মিলে গেছিলাম। তো ওই সেবার যেটা হয়েছিল, আমাদের প্রত্যেকটা মানে বেল্ট পর্যন্ত খোলাইছে আমাদের, তারপরে হইতেছে ঘড়ি, প্রত্যেকটা উপাদান হচ্ছে এখানে খোলাইছিল। তো তোমাদের কাব্য ভাইয়া কীভাবে গেল, কাব্য ভাইয়া গরুর মাংস নিয়ে কীভাবে গেল আমি এটা বুঝতে পারলাম না। কিন্তু কালকে রাতে প্ল্যান করতেছিল, বলতেছিল হচ্ছে সে আর হচ্ছে ইয়াসিন মিলে প্ল্যান করতেছিল যে ফ্রিজের ভিতর যা যা আছে তো শুভ আর এয়ার তো খেয়ে ফেলবে, ওইগুলো নিয়ে যাই। তো সকালবেলা উঠে দেখে ফ্রিজের ভিতরে গরুর মাংস নাই, আর একটু আগে ইয়াসিন চলে গেছে, তারপর দেখি যে মুরগির মাংসও নাই। তো দুইটা নিয়ে চলে গেছে, আমরা খুব বিপদে আছি। আরে রান্না করা ডিম নিয়ে গেছে নাকি? ইয়াসিন রান্না করা ডিমও নিয়ে গেছিস? আচ্ছা ইয়াসিনের সঙ্গে কথা হয় নাই, একটু আগে চলে গেছে সে। তো রাতের বেলা তো খুব ভেজাল হয়ে যাবে আজকে, সারি কীভাবে খাবো? আচ্ছা তোমরা কাব্য ভাইকে একটু মেনশন দিয়ে জানা দাও যে তার কি কোনো সমস্যা হয়েছে নাকি, গরু মাংস যে সে ফ্লাইটে করে নিয়ে গেছে তার চেকিংয়ে কোনো প্রবলেম হয়েছে নাকি।
ওকে, ঠিক আছে। তাহলে আমরা এবার আমাদের পরবর্তী যে সূত্রটা সেই সূত্রটা দেখে ফেলি। আমরা গল্প করব ঠিক আছে, কিন্তু আমাদের বেসিকটা কিন্তু ক্লিয়ার করতে হবে। আমি আবার বলতেছি, আজকে ক্লাসটা অনেক লম্বা সময় ধরে হবে, এজন্য তোমাদের কিন্তু থাকতে হবে এবং বেসিকটা অবশ্যই ক্লিয়ার করব। আর তোমরা যদি বলো যে না ভাইয়া কোনো ধরনের গল্প বলা লাগবে না, টানা পড়ান, সেটা আমার জন্য আরও বেশি ইজি হবে, যে টানা অনেকক্ষণ ধরে পড়ানো। এবং আমি চাই আমি যতটুক জানি এইখানে ততটুক হচ্ছে তোমাদের দেওয়ার জন্য। এবং বেসিক এখানে অনেক ধরনের আলোচনা করা যায়, অনেক মজার মজার ইনফরমেশান আছে, মাঝে মাঝে গল্প থেকে এই ইনফরমেশনগুলো দিতে আমরা অনেক বেশি মজা পাই। এটা হচ্ছে সবসময়, এজন্য তোমরা যেন ইনফরমেশনগুলো নিতে পারো সেই ধরনের মনোভাব নিয়ে সবসময় হচ্ছে আমাদের এই ক্লাসগুলো করবা। এবং বন্দি পাঠশালা কোনো একটা অনলাইন প্ল্যাটফর্ম না, আমরা মনে করি যে আমরা তোমাদের খুবই কাছের এবং তোমরা আমাদের খুব কাছ থেকে হচ্ছে ক্লাস করতেছো, এবং সেই রকম ব্যবস্থাই কিন্তু আমরা সবসময় করে থাকি। আমাদের কোর্সের কথা বলো আর সরাসরি কথা বলো, আমরা দুইটা ক্ষেত্রেই কিন্তু সর্বোচ্চ বা বেস্টটা দেওয়ার চেষ্টা করি এবং তোমাদের খুব কাছে আসার চেষ্টা করি। তো এই জন্য আমরা চাবো হচ্ছে আমরা যতটুকু দিতে চেষ্টা করতেছি আমাদের এইখানে অথবা আমাদের যে কোর্সগুলো আছে সেখানে সর্বোচ্চটা তোমরা গেইন করার চেষ্টা করো ইনশাআল্লাহ। তাহলে হচ্ছে কোনো একটা সময় অন্ততপক্ষে আমাদের মতো না, আমাদের থেকে আরও বড় পর্যায়ে যেতে পারবা ইনশাআল্লাহ। ওকে, তাহলে দেখো এটার আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে এই যে ইনফরমেশনগুলো আমার কাছে দেওয়া আছে, যে আমাকে বলে দিছিল যে এতগুলো মানুষ আছে, বাচ্চা আছে, এদের বয়স হচ্ছে 2, 4, 9, 7, 3। তো এরকম ইনফরমেশন না দিয়ে আমাকে যদি ডিরেক্ট বলে দেয় যে বাচ্চাগুলোর বয়সের বর্গের যোগফল এত, অথবা বাচ্চাগুলোর যোগফল হতো, তখন হচ্ছে আমাদের এখানে আরেকটা সূত্র করতে হবে। এই সূত্রটা দিয়ে আমরা পরিমিত ব্যবধান বের করতে পারবো না। আমি আবার বলি, তোমাদের জাস্ট পরিমিত ব্যবধানের দুইটা সূত্রই জানতে হবে। এই ভেদাঙ্ক বিভেদাঙ্ক এগুলো শিখতে হবে না, এগুলা আমরা এই একটা থেকেই বের করতে পারবো। জাস্ট আরেকটা সূত্র তোমরা শিখো, তাহলে দেখো তোমাদের বিস্তার পরিমাপ পুরোপুরি শেষ হয়ে যাবে। দেখো এরপরে আমরা যে সূত্রটা দেখবো সেই সূত্রটা হচ্ছে, আচ্ছা উপস্থিতি কম কেন, 300 জন এরকম উপস্থিতি হলে কি বিস্তার পরিমাপ দিয়ে কিন্তু ক্লাস শেষ করে দিব। তারপর হচ্ছে আমাদের সম্ভাবনা আজকে আর যাওয়া যাবে না। আচ্ছা দেখো আমাদের যে দ্বিতীয় সূত্রটা সেই সূত্রটা হচ্ছে এরকম, সামেশন xi স্কোয়ার ভাগ হচ্ছে n মাইনাস সামেশন xi স্কোয়ার ভাগ হচ্ছে xi ভাগ হচ্ছে n হোল স্কোয়ার দেন হচ্ছে রুট ওভার। অর্থাৎ আমাকে যদি প্রশ্নে ডিরেক্ট বলে দেয় যে তথ্যগুলোর, সাপোজ আমাকে একটা কোশ্চেন দিল যে কতগুলো তথ্যের, আচ্ছা এখানে মনে করো 5টি তথ্য আছে, 5টি তথ্যের বর্গের যোগফল 75 এবং তাদের সাধারণ যোগফল 15। এখন পরিমিত ব্যবধানের মান বের করতে বলছে। দেখো আমার আগের যে প্রশ্নটা ছিল সে আগের প্রশ্নে কিন্তু তোমার ইনফরমেশনগুলো দেওয়া ছিল, বাট এখন কিন্তু ইনফরমেশনগুলো দেওয়া নেই। তাহলে এখন কি আমরা বের করতে পারবো না? না, এখনও আমরা বের করতে পারবো। যখন কোনো একটা ক্রিকেট খেলার ভিতরে যে ডিরেক্ট আমার ইন্ডিভিজুয়ালি বলে দেয় না যে এই ব্যাটসম্যান এত 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 রান করছে, এটা না বলে দেয় কি যে এই ব্যাটসম্যানের স্ট্রাইক রেট এত, অথবা বলে দেয় যে এই ব্যাটসম্যান এতগুলো ম্যাচে টোটাল এত রান করছে বা তার অ্যাভারেজ এত। তো ওইরকম আমাকে তথ্যগুলো না দিয়ে ডিরেক্ট এরকম একটা প্রশ্ন দিয়ে দিল যে 5টি তথ্য আছে, তাদের বর্গের যোগফল হচ্ছে 75 আর তাদের সাধারণ যোগফল হচ্ছে 15। তখন হচ্ছে আমরা এই 2 নম্বর সূত্রের দিকে তাকাবো। তাহলে 2 নম্বর সূত্রে যদি তাকাই, এখানে যেটা আছে যে xi স্কোয়ার আর এখানে আছে সামেশন, অর্থাৎ xi মানে তথ্য, এটা হচ্ছে তথ্যের বর্গ আর এইটা হচ্ছে বর্গগুলোর যোগফল। তাহলে এটাই কিন্তু আমার 75, তার মানে হচ্ছে এই উপরে যেটা দেওয়া আছে এটা হচ্ছে 75। আর তথ্য কয়টা? 5টা। দেন হচ্ছে এখানে আছে xi মানে হচ্ছে, সরি এখানে আছে সামেশন xi হবে, সামেশন xi মানে হচ্ছে যে তথ্যগুলো সাধারণ যোগফল। তাহলে সাধারণ যোগফল কত? 15। দেন হচ্ছে আমরা ভাগ দিব কত দিয়ে? 5 দিয়ে। দেন হচ্ছে আমাকে এখানে স্কোয়ার করে দিতে হবে, দেন হচ্ছে রুট ওভার। অর্থাৎ এখান থেকে আমরা যদি কাটাকাটি করি তাহলে পাবো 15, আর এখান থেকে যদি কাটি তাহলে এখানে হবে 3, তার মানে হচ্ছে 9 রুট ওভার, তার মানে হচ্ছে রুট ওভার 6। আর এই রুট ওভার 6কে আমরা আর একটু সুন্দর করে যদি লিখি তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো হচ্ছে রুট ওভার 6কে তো আর ভাঙানো যায় না, রুট ওভার 6 আমরা রুট ওভার 6ই লিখবো। রুট ওভার 8 থাকলে আমরা অন্য কিছু লিখতাম। তাহলে রুট ওভার 6 হচ্ছে অ্যান্সার। তাহলে এই হচ্ছে পরিমিত ব্যবধান বের করার 2টা সূত্র। তোমরা আমাকে জানাও যে পরিমিত ব্যবধান বের করার এই 2টা সূত্র তোমরা ক্লিয়ার কিনা। তাহলে আমরা হচ্ছে অন্য 2টা শর্টকাট দেখবো, দেন হচ্ছে ভেদাঙ্ক আর বিভেদাঙ্ক আসলে কি এটা তোমাদের বলে দিব।
ওকে, বলবেন তো নাই কিন্তু। আচ্ছা, কী করবো? আচ্ছা ঠিক আছে, ক্লাসটা আনি 50-50, তাহলে আজকে 50-50 ক্লাস হবে। যেহেতু তোমাদের উপস্থিতি কম, তার মানে হচ্ছে আজকে 50-50 ক্লাস হবে। আমরা যেটা চাইছিলাম সেটা হচ্ছে তোমাদের এই টানা এই কয়েকদিন, অর্থাৎ ঈদের আগ পর্যন্ত, যেহেতু আমাদের ক্লাস তোমরা অনেক দিন ধরে পাচ্ছ না ওইরকমভাবে টানা, তো আমরা চাচ্ছিলাম যে আমরা বোর্ডে টানা এই ঈদের আগ পর্যন্ত আমরা হচ্ছে 4 জন অবশ্যই লাইভে থাকবো তোমাদের সাথে, এবং একটা অনেক সময় ধরে আমাদের এনগেজমেন্ট হবে। যেরকমটা আমাদের ম্যারাথন হয়েছিল, আমরা ভালো একটা সময় ধরে আমরা অনেকটা টেনে দিয়েছিলাম তোমাদের। তোমরা জানো যে যখন আমরা ম্যারাথনের ক্লাসটা নেওয়া শুরু করি, তোমাদের শর্ট সিলেবাসের ম্যাক্সিমাম টপিক, যেরকম ম্যাথে আমাদের ত্রিকোণমিত অধ্যায়টা আর হচ্ছে বহুপদী অধ্যায়টা, হ্যাঁ এই দুইটা হচ্ছে বাকি ছিল। এর ভিতরে আবার বহুপদী অধ্যায়ের সবগুলো প্রশ্ন কিন্তু তোমাদের কাব্য ভাই এসে কয়েকদিন আগে শেষ করে দিয়ে গেছে। তার মানে বাকি হয়েছে শুধু ত্রিকোণমিতি, সেটারও এমসিকিউ করাইছে। তো আমরা ম্যারাথনে যখন ক্লাস নিয়েছিলাম তখন কিন্তু আমরা তোমাদের শর্ট সিলেবাস টানা একেবারে শেষ করে দিয়েছিলাম, এবং সেটার একমাত্র কারণ হচ্ছে তোমরা। কারণ হচ্ছে তোমরা সেরকম রেসপন্স করছো এবং আমরা সেরকম এনার্জি দিয়ে তোমাদের দেখাইছি। বাট তোমরা যদি ওইরকম ধরনের রেসপন্স না করো, তাহলে সেই এনার্জিটা আমাদের থেকে তোমরা ফিডব্যাক হিসেবে পাবা না, এটাই হচ্ছে স্বাভাবিক। ওকে, তাহলে দেখো আমরা হচ্ছে এখন হচ্ছে মেসেজ বের হই দেখি না। আচ্ছা, মোসাব্বির হোসাইন লেখছে 2 নং সূত্রটা বুঝি নাই ভাইয়া। দেখো 2 নম্বর যে সূত্রটা, এই সূত্রটা হচ্ছে আমরা তখন ইউজ করব যখন তোমাকে ইনফরমেশনগুলো সরাসরি দিয়ে দেয় নাই। এখন সরাসরি দেয় নাই বলতে কি, এই যে এইরকম ইনফরমেশন দিয়ে দিছে। দেখো তথ্যের বর্গের যোগফল, তাহলে তথ্যগুলোকে আমরা এক্সআই দিয়ে প্রকাশ করি, আর এক্সআই এর উপর স্কোয়ার মানে হচ্ছে তথ্যের বর্গ, আর সামেশন মানে হচ্ছে যতগুলো তথ্য আছে সেইগুলোর বর্গের যোগফল। তার মানে হচ্ছে এই যে দেখো 5টি তথ্যের বর্গের যোগফল দেওয়া আছে, তার মানে সামেশন এক্সআই স্কোয়ার, এটার মান দেওয়া আছে 75। ভাগ দিব হচ্ছে আমরা কয়টা তথ্য সেটা দিয়ে, মাইনাস করবো হচ্ছে সামেশন এক্সআই, তার মানে তোমার কাছে যতগুলো তথ্য আছে সেই তথ্যগুলোকে আমি যোগফল, দেখো এটা কিন্তু দেওয়া আছে তাদের সাধারণ যোগফল 15, এটাকে আমরা ভাগ দিব হচ্ছে এন দিয়ে। এন মানে কি, যতগুলো তথ্য, তাহলে আমরা এই ইনফরমেশনগুলো এখানে বসাইলে কিন্তু আমাদের হয়ে যায় অ্যান্সারটা। ওকে, আচ্ছা সূরায়ে তাবাসসুম লেখছে হচ্ছে বহুপদী হয় নাই ভাইয়া, দ্বিপদী হয়েছে। আচ্ছা তোমাদের কাব্য ভাইয়া যদি কাব্য ভাই কি দ্বিপদী নিছে? ওকে, সমস্যা নাই, তোমরা রেসপন্স করলে বহুপদী ক্লাস অবশ্যই হবে। আমি বলতে চাইছি যে আমাদের ম্যাক্সিমাম জিনিস কিন্তু তখন হয়ে গেছে। সেকেন্ড পেপারের স্থিতিবিদ্যা আর কনিক্স, এই দুইটা হচ্ছে মেজর জিনিস, এখানে আছে 75, আর বাকি 25 অংশ হচ্ছে ওই 2টা চ্যাপ্টারে। তো ওই 2টা চ্যাপ্টার তো হচ্ছে আমরা ঈদের পরে, আমি সম্ভাবনা পড়ানোর উদ্দেশ্য হচ্ছে ওই স্থিতিবিদ্যার শেষ অংশ থেকে যদি শুরু করি, হঠাৎ করে একটা ক্লাস নিয়ে যদি থেমে যায় তাহলে তোমাদের জন্য সমস্যা হবে। তো সেটা ঈদের পরে হচ্ছে আমরা আবার শুরু করবো। ওকে, আচ্ছা তারপর লেখছে হচ্ছে আমাকে মেনশন করার মতো একজন ফ্রেন্ড নাই। আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে আমাদের পরবর্তী যে অংশ সেই অংশে চলে যাই। আমরা অনেকক্ষণ কথা বললাম পরিমিত ব্যবধান নিয়ে। এখন দেখো আমরা এতক্ষণ যেটা দেখলাম সেটা হচ্ছে পরিমিত ব্যবধান, এবার হচ্ছে ভেদাঙ্ক আর হচ্ছে বিভেদাঙ্ক। দেখো পরিমিত ব্যবধানের ভেতর আমরা যে সূত্র দেখেছিলাম, পরিমিত ব্যবধানে আমরা সূত্র দেখেছিলাম কি সিগমা দিয়ে। এখন পরিমিত ব্যবধান যখন আমরা বের করেছিলাম তখন কি ছিল, সিগমা এর মানের ভিতরে 2টা সূত্রের ভিতরে কিন্তু একটা রুট ওভার ছিল। এটা হচ্ছে আমাদের ক্যালকুলেশনে একটা জটিলতা সৃষ্টি করে। এই জন্য ভেদাঙ্ক আমরা এই টার্মটা ইউজ করি সেই জটিলতা দূর করার জন্য, এবং এটার মান হবে এই সিগমাকে স্কোয়ার। তার মানে দেখো ভেদাঙ্ক আর বিভেদাঙ্ক, পরিমিত ব্যবধান আর ভেদাঙ্ক কিন্তু একই জিনিস। জাস্ট ভেদাঙ্কটা কিভাবে বের করব, জাস্ট ওইটার উপরে আমরা স্কোয়ার করে দিব, এবং আমরা যে এটার উপরে স্কোয়ার করে দেই তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে, আর কোনো কিছুই না, আর কোনো চেঞ্জই করতে হবে না। তেমন হচ্ছে যারা যারা পরিমিত ব্যবধান বের করতে পারো সবাই কিন্তু ভেদাঙ্কও বের করতে পারবা, জাস্ট এটার উপরে একটা স্কোয়ার দিয়ে। ওকে, দেন হচ্ছে আমাদের আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে বিভেদাঙ্ক। এটা আবার কীভাবে বের করব? বিভেদাঙ্ক হচ্ছে এখানেও আমরা পরিমিত ব্যবধান আগে বের করব। সেই পরিমিত ব্যবধান বের করে সেটাকে আমরা ভাগ দিব হচ্ছে এক্স বার দিয়ে, অর্থাৎ যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো গড় মানকে দিয়ে ভাগ দিব, দেন হচ্ছে আমরা 100% করে দিব। তার মানে এখানেও কিন্তু বিভেদাঙ্ক বের করার জন্য পরিমিত ব্যবধানটা লাগবে। তার মানে হচ্ছে মেইন হচ্ছে আমাদের পরিমিত ব্যবধানের 2টা সূত্র, ওই 2টা সূত্র যদি আমরা জানি তাহলে আমরা খুব সহজেই কিন্তু বের করতে পারবো। এখন দেখো
আরও দুইটা ইনফরমেশন আমরা তোমাকে দিব, দেন হচ্ছে আমরা এইটা ক্লোজ করে দিব, কারণ এটা আমাদের মেইন টপিক না। আমরা মেইন টপিকে চলে যাব সম্ভাবনাতে। দুইটা তথ্য হচ্ছে, যদি তোমাকে কখনো এরকম ইনফরমেশন দিয়ে দেয়, যেরকম মনে করে দিল 25 আর হচ্ছে 29, এখন বললো যে এদের পরিমিত ব্যবধান কত, এদের পরিমিত ব্যবধান কত, তখন মনে রাখবা 25 এবং 29 যদি তোমাকে শুধু দুইটা সংখ্যা দিয়ে দেয় আর এদের পরিমিত ব্যবধান বের করতে দেয়, তাহলে তোমার কখনোই ওই যে আমরা যেটা করছিলাম, কি করছিলাম জানো, আমরা করছিলাম হচ্ছে দুইটা সূত্র রুট ওভারের বড় বড় সূত্র, ওই বড় বড় সূত্র করার কোনো দরকার নাই। যদি দুইটা ইনফরমেশন দিয়ে দেয় তখন সেটার জন্য আমরা অ্যান্সারটা ডিরেক্ট লিখতে পারবো, এবং সেটা হচ্ছে 29 - 25 ভাগ 2। অর্থাৎ তোমরা যেটা করবা সেটা হচ্ছে যে সংখ্যা দুইটা আছে, সংখ্যা দুইটার বিয়োগফল নিবা, দেন হচ্ছে 2 দিয়ে ভাগ করে দিবা, তাহলেই কিন্তু তোমার হয়ে যাবে। তার মানে দেখো এখান থেকে কত আসবে 4/2, তার মানে হচ্ছে কত আসবে 2, তাহলে এটাই হবে আমাদের সিগমা এর মান। দুইটা সংখ্যা যদি দেওয়া থাকে তাহলে ডিরেক্ট আমরা এইভাবে বের করে ফেলতে পারবো। ওকে, আরেকটা ইনফরমেশন, তোমাকে যদি এরকম একটা জিনিস দিল যে 498 501 500 499 502, এখন দেখো এখানে টোটাল 5টা সংখ্যা আছে এলোমেলোভাবে, বাট এরা কিন্তু ক্রমিক সংখ্যা। এখন এদের যদি তোমাকে বলে যে পরিমিত ব্যবধান বের করতে, তাহলেও তোমার ওই বড় বড় সূত্রটা করতে হবে না, এটার জন্য ডিরেক্ট অ্যান্সার বলতে পারবা। এবং এটার জন্য যেটা অ্যান্সার হবে সেই অ্যান্সারটা হবে n² - 1 ভাগ 12 রুট ওভার। এখন n কি, n হচ্ছে কয়টা সংখ্যা দেওয়া আছে, কয়টা ক্রমিক সংখ্যা দেওয়া আছে তোমার কাছে, 5টা কিন্তু। দেখো 498 499 500 501 502, তার মানে এইগুলো কিন্তু ক্রমিক সংখ্যা, যদিও এলোমেলোভাবে আছে বাট ক্রমিক সংখ্যা কয়টা, 5টা। তার মানে এইখানে n এর মান হবে 5² - 1 ভাগ 12 রুট ওভার, তাহলে এখান থেকে যেটা আসবে সেটাই হচ্ছে অ্যান্সার। তাহলে এখান থেকে টোটাল কত আসে 25 12 রুট ওভার 2। তার মানে দেখো এই অ্যান্সারগুলো কিন্তু আমরা খুব সহজে বলে দিতে পারি, বাট এই প্রশ্নগুলো হঠাৎ করে বিভিন্ন ধরনের এইচএসসি পরীক্ষা অথবা অ্যাডমিশন টেস্টে এসে পড়ে, বাট আমরা প্র্যাকটিসের অভাবে কখনোই হচ্ছে এগুলো করি না। এই জন্যই, এই কারণে হচ্ছে আমি জাস্ট তোমাদের এইগুলো করে দিলাম। এখন দেখো একটা বিভেদাঙ্ক আমরা বের করি, যেরকম আমাকে যদি বলে এটার জন্য বিভেদাঙ্ক কত, তাহলে আমরা বের করতে পারবো কিনা আমরা একটু দেখি। দেখো বিভেদাঙ্ক কত, 25 এবং 29। বিভেদাঙ্কের সূত্র হচ্ছে কি, প্রথমে আমরা সিগমা নিব। সিগমা কীভাবে বের করে, দুইটা সংখ্যার জন্য যদি সিগমা বের করতে দেয়, বড় সংখ্যা মাইনাস ছোট সংখ্যা ভাগ 2, অর্থাৎ 29 - 25/2, তার মানে হচ্ছে 2 আসবে। তাহলে সিগমা এর মান আসবে 2, তাহলে এই নিলাম 2, ভাগ দিব হচ্ছে তাদের অ্যাভারেজ মান দিয়ে। অ্যাভারেজ কীভাবে বের করে, সংখ্যা দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ, তার মানে 25 এবং 29কে যোগ করি, সেটা 2 দিয়ে ভাগ দিয়ে তাহলে আসবে 27, তার মানে হচ্ছে এখানে আসবে 27 ইন্টু 100%। এখান থেকে যে মানটা আসবে সেটাই হচ্ছে আমাদের বিভেদাঙ্ক। তাহলে এই হচ্ছে আমাদের পরিমিত ব্যবধান, ভেদাঙ্ক এবং বিভেদাঙ্কের মান বের করা। এবং তোমরা আমাকে বলে দাও যে এই 3টা ইনফরমেশন যদি তোমাদেরকে কখনো বের করতে দেয় তাহলে তোমরা বের করতে পারবা নাকি পারবা না, আমাকে একটু কমেন্টে জানাও। সাদিয়া লেখছে, স্যার আপনার ইনস্টাগ্রাম আইডি পাওয়া, তোমার ভোগ আছে দাঁড়ো। আচ্ছা, একজন লেখছে ইনস্টাগ্রাম আইডি পাওয়া যাবে। ইনস্টাগ্রাম আইডি দিয়ে কী করবা ভাই, তোমার যদি কখনো দরকার হয় তাহলে হচ্ছে আমাদের বন্দি পাঠশালার যে মেসেজ একটা ইনবক্স আছে, এত সুন্দর করে দেওয়া আছে, ওখানে মেসেজ করবা, তাহলেই তো হবে। তাহলে হচ্ছে তোমার যে ধরনের প্রবলেমগুলো আমাদের কাছে আসবে। তো আমাদের বন্দি পাঠশালার যে পেজটা আছে, পেজটা তো পড়ে থাকে না, এটা সবসময় অ্যাক্টিভ একটা পেজ। যখন যার যে কোনো ইনফরমেশন দরকার হয় সেই ইনফরমেশন তোমরা আমাদের বন্দি পাঠশালার পেজে চাবা, তাহলেই কিন্তু হয়ে যাবে, সেটা অ্যান্সার পেয়ে যাবা। ওকে, আচ্ছা, মেহের জান্নাত দেখছে পারবো ভাইয়া। ঠিক আছে, আমরা হচ্ছে এখন আমাদের সম্ভাবনার যে টাইপটা আছে, সম্ভাবনায় আমরা চলে যাব, সম্ভাবনায় আমরা এখন চলে যাব। বাট তোমাদের উপস্থিতি দেখে খুবই হতাশ লাগতেছে যে তোমরা পোলাবেন ক্লাস করতেছো না কেন। এমনি করে ক্লাস যদি করো, ক্লাস না করো তাহলে কি হবে? এই ক্লাস নেওয়ার জন্য কি তোমার থেকে কি নিচ্ছি ভাই? এই যে ক্লাসগুলো মানে করাচ্ছি আমরা, প্রায় সময় বিভিন্নভাবে এসে যাচ্ছে। তো এখন এই মুহূর্তে যদি আমি এখানে ক্লাস না নিতাম
তাহলে আমার কি ক্ষতি হইতো অথবা আমার কি লাভ হচ্ছে? এটা তো তোমাদের জন্য এই ক্লাসগুলো নিচ্ছি। এবং আমরা কোনো একটা আমাদের ডেইলি লাইফের আমাদের ডেইলি রুটিনকে ভঙ্গ করে দেন হচ্ছে করছি। একটা নর্মাল একটা এক্সাম্পল দেই, আমরা এই কয়েকদিন ধরে টানা অনেক পরিশ্রম করতেছিলাম, স্পেশালি এই ক্রেজি কোর্স স্পেশাল ব্যাচের জন্য আমরা টানা অনেক পরিশ্রম করতেছিলাম। এবং এজন্য আমাদের যেরকম তোমাদের কাব্য ভাইয়া ফ্লাইটে গেল, কারণ সে অনেক দিন আগে টিকিট কেটে রাখছে, এই জন্য সে যেতে পারছে, নাহলে আমার মনে হয় না সে ঢাকা ছাড়তে পারতো, যে অবস্থা। তো আমরা একটা পুরো আবদ্ধ অবস্থায় ছিলাম, একটা রিল্যাক্সেশনের একটা ব্যাপার আছে আমাদের। তো গতকাল মানে আজকে আমাদের সকল কার্যকলাপ শেষ হয়েছে, এক্সাম প্যানেল থেকে শুরু করে সব কিছু একেবারে ক্লিয়ার হয়ে গেছে, ডান। তার মানে হচ্ছে আজকে থেকে আমরা হচ্ছে আবার ফ্লাইট মানে হচ্ছে আমাদের যে ফ্লাইটটা আছে এটা ছেড়ে আমরা হচ্ছে আবার সবাই সবার মতো বাড়িতে চলে যাচ্ছি। বাট সেটা না করে আবার আমরা প্ল্যান করলাম যে না, এখন ঘোরা লাগবে না, আমরা চাইলে কিন্তু 1-2 দিন বিভিন্ন জায়গায় ঘুরে আসতে পারতাম। আর তোমরা যদি বলো যে গাড়ি ঘোড়া বন্ধ, আমাদের 4 জনের হচ্ছে গাড়ি আছে, আমরা 4 জন যে কোনো সময় যে কোনো জায়গায় কিন্তু যেতে পারি। বাট সেগুলো সব কিছু বাদ দিয়ে আমরা কিন্তু এখানে আবদ্ধ আছে। ইয়াসিন যাওয়ার সময় বলতেছিল ভাই চলেন একটু মার্কেটে যাই, তারপরে সেগুলো কিন্তু আমরা যাই নাই কিন্তু। বাট এই কারণগুলো কি? আমাদের ডেইলি রুটিনটা ভঙ্গ হচ্ছে কাদের জন্য? এগুলো যদি তোমরা না বুঝো তাহলে কীভাবে বোঝাবো বলো? আচ্ছা, আচ্ছা, নিম পাতা লিখছে এক্স বার 27 হবে, কিভাবে হবে? এক্স বার মানে হচ্ছে গড় মান কীভাবে বের করে? দুইটা সংখ্যাকে যোগ করে 2 দিয়ে ভাগ দিবা, তাহলে 25 আর 29 এই দুইটাকে তুমি যোগ দাও, যোগ দিলে তুমি সেখান থেকে পাবা 54কে 2 দিয়ে ভাগ দিবা, তাহলে 27 পেয়ে যাবা। ওকে, আচ্ছা ঠিক আছে। আমি তোমাদের কমেন্টগুলো ভালো করে দেখতে পাচ্ছি না, কমেন্টগুলো দেখে আমরা হচ্ছে সম্ভাবনার ঘটনাসমূহ এইগুলো আমরা বুঝবো। আমি বলি যে তোমরা এখানে যে কজন ক্লাস করতেছো, এখন 250 জন ক্লাস করতেছো, আশা করি যে সম্ভাবনার ঘটনাসমূহ প্রত্যেকটা ঘটনা মনোযোগ দিয়ে শুনে যাবা। তারপর হচ্ছে বাকি যে অংশটা এর পরবর্তীতে তোমাদের যদি আবার রেসপন্স দেখি তাহলে হচ্ছে করব, তোমাদের উপর নির্ভর করে। আমি দেখছিলাম যে কয়েকদিন আগে যখন বহুপদীর আমাদের যে কোর্সের অর্থাৎ আমাদের ক্রেজি কোর্সের যে নোটগুলা আমাদের এক স্টুডেন্ট, রেগুলার স্টুডেন্ট আবৃত্তি রোহী, ও হচ্ছে আমার নোটগুলো করে দেয়। তো এই নোটগুলো যখন আমি শেয়ার করলাম, দেখলাম যে তোমাদের অনেক বেশি আগ্রহ আমাদের কোর্স সংক্রান্ত। তো এবং তোমরা হচ্ছে আমাদের এই নোটগুলো অনেক বেশি শেয়ার করছো, মানে তোমাদের এইগুলো অনেক বেশি প্রয়োজন। এজন্য রেগুলার আমি ভাবলাম যে না, রেগুলার দেওয়া দরকার। এজন্য যেগুলো দেওয়ার কথা ছিল কোর্সের প্রাইভেট গ্রুপে, সেগুলো হচ্ছে আমরা ওইখানে থেকে না দিয়ে আমাদের প্রাইভেট গ্রুপে ওইরকমভাবে আমরা দিচ্ছি না, আমরা ওপেনলি যখন বলতেছি আমরা ওপেনলি দিয়ে দিচ্ছি, যে নোটগুলো আমরা সবাইকেই দিয়ে দিই। বারবার বন্দি পাঠশালার পেজ থেকে আমরা বন্দি পাঠশালা গ্রুপ থেকে নোটগুলো শেয়ার করতেছি, বাট কি হচ্ছে, মানে তোমাদের ওইখানে রেসপন্স এই জন্য। এখন তোমরা যদি এখানে এরকম রেসপন্স করবো তাহলে মনে হবে যে তোমাদের ওই রকম দরকার নাই। তাহলে যদি দরকার না হয় তাহলে ক্লাসগুলো এরকম করেই কিন্তু কাট হয়ে যাবে। যাই হোক, ক্লাস সংক্রান্ত অনেক কথা হয়েছে, আজকে ক্লাস সংক্রান্ত কোনো কথা হবে না। সম্ভাবনা ঘটনাসমূহ এটা আমরা দেখবো, যে কজন আসি শেষ পর্যন্ত দেখবো ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে। দেখো, আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে সম্ভাবনার ঘটনাসমূহ। আচ্ছা, এখন সম্ভাবনা মানে কি? সম্ভাবনা মানে হচ্ছে কি, যে আমাদের কাছে কোনো একটা জিনিস কোনো একটা ঘটনা ঘটতে পারে অথবা নাও ঘটতে পারে, বাট কতটুকু ঘটবে, আমরা যদি সম্ভাবনার সংজ্ঞা দিতে চাই, সম্ভাবনা শব্দটা নিজেই, এই সম্ভাবনাকে আমরা যেভাবে পরিমাপ করি সেটা হচ্ছে একটা সূত্রের মাধ্যমে। সেই সূত্রটা হচ্ছে কীরকম? সেই সূত্রটা হচ্ছে এরকম, আমরা সম্ভাবনাকে হচ্ছে যেভাবে বের করি সেটা হচ্ছে কোনো একটা ঘটনা ঘটার জন্য টোটাল যতগুলো নমুনা বিন্দু থাকা প্রয়োজন বা থাকতে পারে, টোটাল যতগুলো জিনিস ঘটতে পারে, অর্থাৎ মোট সম্ভাব্য ঘটনা, আর হচ্ছে আমার কাছে যে শর্তটা দেওয়া আছে সেই শর্তের অনুকূলে যে সম্ভাব্য ঘটনা, সেই দুইটার অনুপাত সেটাকে আমরা বলি সম্ভাবনা। অর্থাৎ কোনো একটা ঘটনার যে শর্ত আছে সেই অনুকূলে মোট সম্ভাব্য ঘটনা, আর উপরে থাকবে হচ্ছে আচ্ছা, এই শব্দটাকে আমরা একটু সুন্দরভাবে লিখব। এটাকে আমরা অনুকূল ঘটনা লিখলাম। দেখো,
সম্ভাবনা হচ্ছে অনুকূল ঘটনা ভাগ হচ্ছে মোট সম্ভাব্য ঘটনা, এই দুইটা জিনিসের অনুপাত। এখন দেখো এই সম্ভাবনাকে বোঝার জন্য বা ফিল করার জন্য আমার অনেক ধরনের ঘটনা আছে, এই ঘটনাগুলোকে ভালো করে জানা লাগবে এবং প্রত্যেকটা ঘটনার জন্য বিভিন্ন ধরনের সূত্র আমার কাছে তৈরি হবে। এই সূত্রগুলো আমাকে জানা লাগবে। এই সূত্রগুলো আর এই ঘটনাগুলো যদি আমি ভালো করে ফিল করতে পারি তাহলে সম্ভাবনার প্রত্যেকটা জিনিস আমি একেবারে সহজে বের করে ফেলবো। যদিও আমাদের আজকের অর্থাৎ আমাদের এই টোটাল এই যে টপিকগুলো আছে এই টপিকগুলো হচ্ছে আমাদের ঘটনা আলোচনা, আর এই যে টপিকগুলো আছে এই টপিকগুলো হচ্ছে আমাদের ম্যাথ, বিভিন্ন ধরনের মজার মজার ম্যাথ এখানে করব। এজন্য আজকের ক্লাসটা পুরোপুরি বেসিক নির্ভর, অর্থাৎ যেহেতু এই পর্যন্ত করব। দেখো সম্ভাবনার যে ঘটনাগুলো আছে টোটাল 4টা ঘটনা আমাদের জানার প্রয়োজন। 4টা ঘটনা কি কি? 1 নম্বরে যেটা জানা প্রয়োজন সেটা হচ্ছে বর্জনশীল ঘটনা। 2 নম্বর যেটা আছে সেটা হচ্ছে অবর্জনশীল ঘটনা। 3 নম্বর যেটা আছে সেটা হচ্ছে স্বাধীন ঘটনা। 4 নম্বর যেটা আছে সেটা হচ্ছে অধীন ঘটনা। দেখো আমরা এই 4টা ঘটনা নিয়ে এখন আমরা একটু আলোচনা করব। দেখো প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে বর্জনশীল ঘটনা। বর্জনশীল ঘটনা কী জিনিস? দেখো এই বর্জনশীল আমরা প্রত্যেকটা হচ্ছে ডায়াগ্রাম দিয়ে শেখার চেষ্টা করব। দেখো তোমার কাছে টোটাল যে এই বক্সটা আছে, আমি একটা আয়তক্ষেত্র রাখছি। এই আয়তক্ষেত্রের ভিতরে যেগুলো থাকবে সেটা হচ্ছে মোট সম্ভাব্য যে সকল ঘটনা ঘটতে পারে, প্রত্যেকটা ঘটনা হচ্ছে এই আয়তক্ষেত্রের ভিতরে থাকবে। এবং মনে করো আমাদের কাছে 2টা ঘটনা আছে, তো এই হচ্ছে একটা ঘটনা, এটা হচ্ছে এ, এবং এই হচ্ছে আরেকটা ঘটনা, এটা হচ্ছে বি। এখন দেখো এই যে 2টা ঘটনা আছে এই 2টা ঘটনা কিন্তু আলাদা আলাদাভাবে ঘটতেছে, অর্থাৎ এই একটা ঘটনা আরেকটা ঘটনা থেকে বর্জনশীল অবস্থায় আছে। যখন 2টা ঘটনা হচ্ছে আলাদা আলাদাভাবে ঘটে বা একসাথে কোনোভাবেই ঘটবে না, তখন সেগুলো হচ্ছে কি আমাদের বর্জনশীল ঘটনা, অর্থাৎ এগুলো একসাথে ঘটার কোনো সম্ভাবনা নাই, তখন সেগুলোকে আমরা বলবো হচ্ছে বর্জনশীল ঘটনা। যেরকম মনে করো যে এক্সাম্পল দেখবো আমরা প্রত্যেকটার ক্ষেত্রে, যেরকম মনে করো যে আমরা কোনো একটা ছক্কা নিক্ষেপ করলাম, এখন ছক্কা নিক্ষেপের ক্ষেত্রে 2টা ঘটনা ঘটতে পারে। একটা হচ্ছে জোর আসতে পারে, আরেকটা হচ্ছে বিজোড় আসতে পারে। জোর একটি, আরেকটা হচ্ছে বিজোড় আসতে পারে। এখন দেখো এই যে জোর আসতে পারে অথবা বিজোড় আসতে পারে, এই যে 2টা ঘটনা, এই 2টা ঘটনা হচ্ছে পরস্পর বর্জনশীল ঘটনা। কারণ জোর যদি আসে তাহলে সেটা শুধু জোরই, সেটার ভিতরে কোনো বিজোড় অংশ নাই। বিজোড় যদি আসে তাহলে সেটা বিজোড়ই, সেটার ভিতরে কোনো জোর অংশ নাই। তাহলে এই 2টা ঘটনা কিন্তু পরস্পর পুরোপুরি আলাদা, তাহলে এইটাকে বলবো হচ্ছে আমরা বর্জনশীল ঘটনা। এবং বর্জনশীল ঘটনার জন্য একটি সূত্র আছে। এই বর্জনশীল ঘটনার জন্য সূত্র হচ্ছে পি অফ এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি। এখন পি অফ এ ইউনিয়ন বি এই কথাটার মানে কি? পি অফ এ ইউনিয়ন বি এর মানে হচ্ছে এ অথবা বি হওয়ার সম্ভাবনা কত। এখন দেখো এ অথবা বি এর ভিতরে কারা কারা আছে, এই দেখো এইটা মানে হচ্ছে এই যে এই আয়তক্ষেত্রের ভিতরে কতটুক কালো অংশ আছে। দেখো কালো অংশ কতটুকু আছে, এই যে এতটুকু আছে। এখন এতটুকু আমি কিভাবে বের করব? এতটুকু আমি এই এ নিব আর বি নিব, এই দুইটাকে সরাসরি যোগ করে দিব, তাহলেই কিন্তু আমরা পাবো। অর্থাৎ যখন তোমাকে বলবে 2টি বর্জনশীল ঘটনা, তখন সেক্ষেত্রে পি অফ এ ইউনিয়ন বি এর মান হবে পি অফ এ প্লাস পি অফ বি। দেন আমরা চলে যাব হচ্ছে আমাদের পরবর্তী ঘটনা, অর্থাৎ অবর্জনশীল ঘটনায় চলে যাব। এখন দেখো অবর্জনশীল ঘটনা কি? তাহলে অবর্জনশীল ঘটনা হবে হচ্ছে একটু অন্যরকম। তাহলে আগেরটাই কি ঘটছিল? কোনো কমন অংশ ছিল না, তাহলে এটার ভিতরে কমন অংশ থাকবে। দেখো অবর্জনশীল শব্দটা দিয়ে আমরা বুঝতে পারতেছি যে এটা কি হইতে পারে, একটা আরেকটা ছাড়া থাকতে পারে না, এরকম একটা ব্যাপারটা। তাহলে দেখো এই যে একটা যখন আরেকটার সাথে একসাথে থাকবে, অর্থাৎ তাদের একটা কমন অংশ থাকবে, তখন সেটাকে বলবো হচ্ছে আমরা অবর্জনশীল ঘটনা। যেরকম মনে করো যে এরকম একটা ঘটনা ঘটলো যে তুমি একটা ছক্কা নিক্ষেপ করলা। এখন এইখানে 2টা ঘটনা ঘটলো। 1 নম্বর ঘটনা যেটা সেটা বললো যে জোর, আর 2 নম্বর যে ঘটনা সেটা হচ্ছে 2 এর গুণিতক। একটা হচ্ছে জোর আর একটা হচ্ছে 2 এর গুণিতক। এখন তোমরা একটু ভেবে দেখো তো ছক্কার ভেতরে জোর কারা কারা থাকে? ছক্কার ভিতরে জোর, আচ্ছা আমি এখানে জোর না নিয়ে বিজোড় নেই, তাহলে আমাদের বুঝতে আর একটু সুবিধা হবে। মনে করো এই ছক্কার ভিতরে বিজোড় কারা কারা থাকে? বিজোড় থাকে হচ্ছে কারা? 1, 3, 5। আর সরি বিজোড় নিলে তো হবে না, এটা জোরই নিতে হবে। আচ্ছা দেখো
দেখো আমরা হচ্ছে জোর নিচ্ছি। এখন দেখো জোরের ভিতর কারা কারা আছে, জোরের ভিতরে আছে আমার কত 2 4 আর হচ্ছে কত 6। আচ্ছা এবার 2-এর গুণিতক কারা আছে, 2-এর গুণিতক আছে, আচ্ছা এটা 3-এর গুণিতক নেই, তাহলে হচ্ছে একেবারে পারফেক্ট এক্সাম্পল হয়। আচ্ছা এবার দেখো 3-এর গুণিতক কারা আছে, 3-এর গুণিতক হচ্ছে 3কে আমরা 1 দিয়ে গুণ করলাম তাহলে কত আসবে 3, 3কে আমরা 2 দিয়ে গুণ করলাম তাহলে কত আসবে 6। এখন দেখো যখন একটা অবর্জনশীল আমরা ঘটনার জন্য আমরা ছক্কা নিক্ষেপ করলাম, তখন সেক্ষেত্রে এখানে জোর যে ঘটনা, এই ঘটনার ভিতরে 3টা নমুনা বিন্দু আছে 2 4 6, আর 3-এর গুণিতকের ভিতরে কিন্তু 2টা আছে, একটা হচ্ছে 3 আর একটা 6। তার মানে দেখো এইখানে এই যে 6 আছে আর এইখানে যে 6 আছে, এই দুইটা কিন্তু কমন অংশ, অর্থাৎ এইখানে কি আমার 6টা অবস্থান করতেছে। এখন এই ক্ষেত্রে যদি আমি একটা সূত্র তৈরি করতে চাই তাহলে সেই সূত্রটা কীরকম হবে, অর্থাৎ এই ক্ষেত্রে আমি যদি দেখতে চাই যে মোট সম্ভাব্য ঘটনা কি, যে এ অথবা বি যে কোনো একটা ঘটবে, তাহলে এ অথবা বি যে কোনো একটা ঘটবে এই কথাটা মানে হচ্ছে যদি এ ঘটে তাহলে হবে, অথবা যদি বি ঘটে তাহলে হবে, আমার কোনো প্রবলেম নাই। তাহলে দেখো আমাকে এই কালো অংশটুকু বের করতে বলছে। কালো অংশটুকু কীভাবে বের করব, প্রথম কথা হচ্ছে আমি এই যে এ অংশটা আছে, এই যে এই অংশটা নিয়ে নিব, এই অংশটা নিয়ে নিলাম পি অফ এ। এবার দেখো এবার আমি বি অংশটা নিয়ে নিব পি অফ বি। এখন দেখো আমি কিন্তু একটা ভুল করে ফেলছি, আমার যে অ্যান্সার সে অ্যান্সারটা কিন্তু এতটুক, এই যে এইখান থেকে এতটুক এবং এইখান থেকে এতটুক, এই এতটুক অংশের ভিতরে আমার কালো অংশ আছে, অর্থাৎ এই শেপটা, এই যে এরকম একটা শেপ, আবার কেউ লাভ ভাইব না, এটা কিন্তু লাভ না, এইরকম একটা শেপ, ঠিক আছে। এখন এই শেপের ভিতরে হচ্ছে আমার অ্যান্সার আছে। কারণ আমি এতটুক শেপ যদি আমি এখান থেকে নিতে চাই, তখন আমার যে সমস্যাটা হবে সেটা হচ্ছে এই অংশটা আমি কিন্তু 2বার নিয়ে নিছি। যখন আমি পি অফ এ নিছি তখন একবার নিছি, আর যখন পি অফ বি নিছি তখন একবার নিছি। তাহলে আমার কাজ কি করণীয় হচ্ছে এই অংশ যেটা, অর্থাৎ যে কমন অংশ, সেই কমন অংশটা একবার বাদ দিয়ে দিতে হবে, যেহেতু আমি এটা 2বার নিয়ে নিছি, তাহলে এই কমন অংশটা আমরা বাদ দিয়ে দিলাম। তাহলে এটা হচ্ছে আমাদের অবর্জনশীল ঘটনা। তাহলে কিন্তু আমরা 2টা সূত্র পেয়ে গেলাম, একটা হচ্ছে বর্জনশীল ঘটনার জন্য আর একটা হচ্ছে অবর্জনশীল ঘটনার জন্য, এবং এই সূত্রগুলো কিন্তু অনেক ওয়াইডলি ইউজ হবে তোমাদের বিভিন্ন এমসিকিউ এর জন্য। এই 2টা সূত্র তোমরা বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। ইয়াসিন বলছে আমার নামে কি কুশল রচনা হচ্ছে, আজ কাজে ব্যস্ত বলে কিছু জানে না, আমাকে জানায় তো উনি আমাকে কি বলছেন, কাল কাউন্টার দিব। ইয়াসিন আসলে সত্য কথা আসলে কখনো লুকায়িত থাকে না, আর আমি তো সত্যের ব্রত, আমার হচ্ছে মুখ থেকে সবসময় সত্য কথা বের হয়ে যায়। সত্যকে অন্য কেউ আটকে রাখতে পারে, অন্য কেউ চাপায় রাখতে পারে, আমি চাপায় রাখতে পারি না, কারণ আমার মাটি অনেক বেশি নরম। তো আমার মনের মতো আমার মাটি নরম, এই জন্য আমার মাটি থেকে সত্য খুব সহজে উপরে উঠে যায়। আচ্ছা যাই হোক, অনেক দিন পর এরকম ঘটনা ঘটতেছে যে 200 নিচে স্টুডেন্ট ক্লাস করতেছে। তো প্রথম দিকের ঘটনা মনে পড়ে যাচ্ছে যে গত বছর যখন হচ্ছে এই সময় আমরা স্ট্রাগল করতাম, এই ঠিক এরকম, এখন হয়তো বা এসির ভিতরে ক্লাস নিচ্ছি, বাট গত বছর হচ্ছে ঘাম ঝরিয়ে ক্লাস নিতাম তখন হচ্ছে প্রতিটা ক্লাস শেষে যখন রুম থেকে বের হইতাম তখন হচ্ছে মা চিল্লাচিল্লি করতো, কিরে এ অবস্থায় সেকেন্ড কী করলি রুমের ভেতরে, ঘামায় টামায় গেছিস কেন, গেঞ্জি 2টা নিয়ে ঢুকতাম, যখন হচ্ছে ভেতরে ঢুকতাম ক্লাস শেষ করতাম একটা দিয়ে, তখন বেরোয়ার সময় আরেকটা গেঞ্জি পরে তারপর বের হওয়া লাগতো। তো ওই সময় কথা মনে পড়ে যাচ্ছে, তোমরাই মনে করাই দিচ্ছ, মনে হচ্ছে আবারও আরেকবার স্ট্রাগল করা দরকার। অবশ্য স্ট্রাগল সবসময় করতে হবে, তাহলে হচ্ছে তোমাদের সবসময় হচ্ছে কি থাকা যাবে। আচ্ছা যাই হোক, তো এই স্ট্রাগল তোমাদেরও করতে হবে, শুধু আমরাই করব তাই নয় কিন্তু, কারণ স্ট্রাগল শুরুটা আমরা করেছি এবং বাকি সবসময় যে সঙ্গটা, এই সঙ্গটা কিন্তু তোমাদের দিতে হবে, নাহলে কিন্তু হবে না। আচ্ছা যাই হোক, 2টা ঘটনা সবাই ক্লিয়ার কিনা আমাকে একটু বলো। মাহিবুল লেখছে ভাইয়ের মুখে কবির ভাব। মাহিবুল ইসলাম আমার ফেসবুক আইডি যেটা আছে মোহাম্মদ জাহাঙ্গীর আলম শুভ, তুমি এখানে যাবা, যে তারপরে দেখবা যে আমার অনেক কবিতা আছে। তো কবির ভাব কি, আমি তো কবি। আচ্ছা একজন POF মানে কি বুঝি নাই, বলছে জি ভাইয়া গুড হ্যাবিটগুলো থাকা ভালো। হ্যাঁ অবশ্যই গুড হ্যাবিটগুলো থাকা ভালো। আচ্ছা ফারহান আসলে লেখছে ক্লিয়ার ভাইয়া। মোসাব্বির লেখছে সবাই টুকুস করে মেনশন দাও। আচ্ছা শুভ ভাইয়াকে আজকে অনেক চিকন লাগতেছে। আশফিক আদনান লেখছে শুভ ভাইয়া আসলে ওই রকম কোনো কিছুই না, সে একেবারে নর্মাল স্বাভাবিক। তোমাদের ইয়াসিন ভাইয়া,
তোমাদেরকে যেভাবে বলে তোমরা আসলে সেভাবে কল্পনা করো, এজন্য মাঝে মাঝে তোমাদের দৃষ্টিভঙ্গি পল্টিয়ে যায়, কিন্তু আসলে ওই রকম কোনো কিছু না। আমি আসলে দেখতে খুব সুদর্শন। যারা সরাসরি দেখেছো সামনের থেকে তারা অবশ্যই বুঝতে পারবা। আচ্ছা, আর যারা দেখো নাই, তোমরা যদি দেখা করতে চাও অবশ্যই ঢাকা পান্থপথে চলে আসবা, তাহলে আমাদের সবাইকে একসাথে দেখতে পারবা ইনশাল্লাহ। আচ্ছা, তারপরে হচ্ছে শুভ লাগছে রেজানুল আলম ইসলাম, শুভ লাগছে, আপনাকে অনেক হ্যান্ডসাম লাগতেছে। থ্যাংক ইউ শুভ। তোমার নামও শুভ, আমার নামও শুভ। শুভ নামে সবাই খুব হ্যান্ডসাম হয়। আচ্ছা আচ্ছা, একজন লিখছে অবর্জনশীলটা আবার বুঝায় দেন। আচ্ছা, আমরা অনেকক্ষণ কথা বললাম, এবার আবারও আমরা আমাদের বাকি দুইটা ঘটনায় চলে যাব। ঠিক আছে, আমরা অবর্জনশীল ঘটনায় যাচ্ছি। অবর্জনশীল ঘটনা সেটা হচ্ছে কমন অংশ থাকবে। আমরা কমন অংশ পাবো। কোনো একটা ঘটনা যদি ঘটে তাহলে সেক্ষেত্রে আমরা যদি কমন অংশ পাই তখন সেটা কি বলবো আমাদের অবর্জনশীল ঘটনা। যেরকম মনে করো যে আমরা একটা ছক্কার একটা এক্সাম্পল দেখলাম, আমরা কোনো একটা ছক্কা নিক্ষেপ করলাম। এখন ছক্কা নিক্ষেপ করার ফলে আমাদের দুইটা ঘটনা আমাকে বের করতে দিল। একটা হচ্ছে জোর আসার সম্ভাবনা, তো আমরা জানি যে জোর আসতে পারে 2, 4, 6, আর আরেকটা হচ্ছে 3-এর গুণিতক আসার সম্ভাবনা। 3-এর গুণিতক কী আসতে পারে? 3-এর গুণিতক আসতে পারে 3, 6। এখন দেখো এই দুইটা ঘটনার ভিতরে কমন অংশ আছে, একটা হচ্ছে 6 আর এখানে 6। এখন আমাকে যদি বলে যে জোর অথবা 3-এর গুণিতক আসার সম্ভাবনা কত, তাহলে জোর অথবা 3-এর গুণিতক এইখানে আসলে টোটাল কি কি উপাদান আছে। এখানে যে উপাদানগুলো আছে, একটা আছে 2, একটা আছে 4, একটা আছে 6 আর একটা আছে 3। ঠিক আছে, এই কয়টা উপাদানত আছে। আমি তো আবার 6 লিখবো না, কারণ 6 আর এই 6 তো একই জিনিস। এজন্য আমাদের যেটা করতে হবে, প্রথমে আমরা 2, 4, 6 নিলাম, তারপরে আবার 3, 6 নিলাম, এরপরে একটা 6 পুছে দিলাম। এই 4টা আমাদের আসল পি এ অথবা বি ঘটার সম্ভাবনা। এই জন্য যখন আমরা সূত্রটা স্টাবলাইজ করব তখন আমরা প্রথমে একবার পি অফ এ নিলাম, দেন আমরা পি অফ বি নিলাম, দেন এই কমন অংশটা যেহেতু 2বার নিয়ে ফেলছিলাম, অর্থাৎ 6টা যেহেতু 2বার নিয়ে ফেলছিলাম, এজন্য আমাদের যেটা করতে হবে যে একবার বাদ দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু আমাদের হবে। মনে করো যে তুমি ক্রিকেট খেলতে গেছো, এখন একটা টিম আছে এ টিম আর একটা টিম আছে বি টিম। এখন মনে করো যে মাঝে মাঝে কিছু কিছু খেলোয়াড় আছে যারা কিন্তু দুধ ভাত, যেরকম মনে করো তোমাদের ইয়াসিন ভাইয়া। এখন মনে করো যে খেলা হইতেছে কোনো একটা খেলার ভিতরে, মনে করো আমি আছি, আমরা 5 জন আছি, মনে করো তোমাদের এয়ার ভাই আছে, তারপর আমি আছি, তোমাদের কাব্য ভাই আছে, জিলানি ভাই আছে। আর এখন মনে করো যে খেলা তো হবে 2 জনের ভিতরে, খেলা তো আর 2 জন করে, খেলা তো আর 3:2 হবে না। এখন যারা ছোট আছে, খেলা একেবারে পারে না, যেরকম তোমাদের ইয়াসিন ভাইয়ের মতো, এরা কি করবে? এরা দুধ ভাত খেলে। আমরা ছোটোকালে খেলছি কিন্তু, যে একজন দুধ ভাত থাকে, যা তুই ওই দলেও ব্যাটিং করবি, তুই আমার দলেও ব্যাটিং করবি, তুই 2 দলের ফিল্ডিং দিবি, কিন্তু তুই বোলিং পাবি না। এখন দেখো এই যে দুধ ভাত আছে, এখন আমাকে যদি বলে যে আজকে মাঠে কে কে খেলতেছে, তো আমরা কি বলবো? যে এয়ার ভাই খেলতেছে, শুভ ভাই খেলতেছে, কাব্য ভাই খেলতেছে, জিলানি ভাই খেলতেছে, ইয়াসিন ভাই খেলতেছে। আমরা তো এটা বলবো না। ইয়াসিন ভাইয়ের কথা তো আমরা 2বার বলবো না, যদিও সে 2 টিমে খেলতেছে, বাট আমরা তো 2বার বলবো না। আমরা কয়বার বলবো? একবার বলবো। এই ব্যাপারটা এখানে ঘটছে। অবর্জনশীল ঘটনা যখন ঘটবে আমরা এটাকে 2বার বলবো না, আমরা এটাকে একবার বলবো। এই জন্য এটাকে একবার লিখবো আমরা, আর আরেকবার বাদ দিয়ে দিব। ওকে, তাহলে আমার মনে হয় বর্জনশীল ঘটনা এবং অবর্জনশীল ঘটনা তোমরা ক্লিয়ার হয়ে গেছো। ওকে, ওকে, একজন লাগছে ইয়াসিন ভাইয়া সরকারি দল। আসলে সরকারি দলই বলে, দুধ ভাত খেলে আর কি। ক্রিকেট না, সব খেলায় দুধ ভাত খেলে, কোনো খেলাই পায় না। আচ্ছা, এরপরে দেখো আমাদের স্বাধীন ঘটনা এবং অধীন ঘটনা, এই 2টা ঘটনা আমরা এখন দেখব। আজকের ক্লাসটা এখানে 190-200 জন যারা করতেছো, তোমাদের জন্য ইনশাল্লাহ এই যে বাকি 4টা ক্লাস, এই বাকি 4টা মানে এই যে টপিকগুলো, এইগুলো কিন্তু বুস্টিং টপিক। এই টপিকগুলো কিন্তু তোমাদের ইন্টারমিডিয়েট পর্যন্ত, অর্থাৎ তোমাদের ইন্টারমিডিয়েট অ্যাডমিশন, তারপর তোমাদের জব লাইফ, এই টপিকগুলো কিন্তু লাগবে ইনশাল্লাহ। যারা আজকে ক্লাসটা মন দিয়ে করতেছো, সম্ভাবনা ঘটনাগুলো জানতেছো, পরের যে ক্লাস আছে, পরের ক্লাস তাদের জন্য একেবারে ইজি হবে। অর্থাৎ এই যে টপিকগুলো একেবারে সহজে তোমরা বুঝে ফেলতে পারবা। ওকে, দেখো যেটা বলতেছিলাম, এবার স্বাধীন এবং অধীন ঘটনা, এই 2টা একেবারেই সহজ। স্বাধীন ঘটনা কোনগুলা? স্বাধীন ঘটনা যখন আমার একটা ঘটনা, তোমরা নাম দেখেই বুঝতে পারতেছো, স্বাধীন মানে কি অনির্ভরশীল ঘটনা। যখন একটা ঘটনা আরেকটা ঘটনার উপর নির্ভর করে না, তখন সেটাকে বলবো আমরা স্বাধীন ঘটনা।
অর্থাৎ কোনো একটা ঘটনা যখন ঘটবে সেটা অপরটার উপরে নির্ভর করবে না, সেটাকে বলো আমরা স্বাধীন ঘটনা। যেরকম মনে করো যে তুমি একটা ছক্কা নিক্ষেপ করতেছো, তো তুমি একটা মুদ্রা নিক্ষেপ করবা, এখন হেড হবে নাকি টেল হবে এটা কিন্তু একটা আরেকটার উপরে নির্ভর করে না। তাহলে এই দুইটা হচ্ছে পরস্পর স্বাধীন ঘটনা। আমি ডিরেক্ট মুখে বলতেছি তোমাদের যে তুমি একটা ছক্কা নিক্ষেপ করলা, হেড হতে পারে মুদ্রা হেড হতে পারে, টেল হতে পারে, তাহলে হেড হবে নাকি সেটা কিন্তু টেলের উপর নির্ভর করে না। তাহলে এইটা হচ্ছে পরস্পর স্বাধীন ঘটনা। আচ্ছা, এরপর অথবা আরেকটা এক্সাম্পল আমরা দেখি। মনে করো যে তোমাদের কাব্য ভাইয়া আর হচ্ছে তোমাদের ইয়াসিন ভাইয়া একটা ক্রিকেট খেলতেছে। এখন মনে করো যে কোনো একটা আমি তাদেরকে একটা খুব আস্তে একটা বল দিলাম, আমি জানি কখনো 6 মারতে পারবে না, মনে করো আস্তে একটা বল দিলাম। এখন মনে করো তোমার কাব্য ভাইয়া 6 মারবে, সেটা কিন্তু ইয়াসিন ভাইয়ের উপর নির্ভর করে না। আবার ইয়াসিন ভাই 6 মারবে কি না সেটা কিন্তু কাব্য ভাইয়ের উপর নির্ভর করে না, যদিও দুইজনই আউট হয়ে যাবে, বাট একজনেরটা আরেকজনের উপর নির্ভর করে না। ঠিক একইভাবে তোমাদের বইয়ের একটা এক্সাম্পল আছে যে এ একটি অঙ্ক করতে পারে, তার সম্ভাবনা 1/2, বি একটি অঙ্ক করতে পারে, তার সম্ভাবনা 1/3। তাহলে এই দুইটা ঘটনা কিন্তু পরস্পর স্বাধীন ঘটনা। কারণ যে মিস্টার এ আছে, ও অঙ্ক পারবে না কি পারবে না এটা ভাই ওর পার্সোনাল ব্যাপার, ওর জ্ঞানের পরিসীমার উপর নির্ভর করে, এটা কিন্তু বি এর উপর নির্ভর করে না। কারণ এটা তো পরীক্ষার হল না যে একজন আরেকজনটা দেখে লিখবে। তো এ ঘটার সম্ভাবনা ওটা ওর কাছে, বি ঘটার সম্ভাবনা ওর কাছে। ও অঙ্কটা পারবে নাকি পারবে না ওর উপর নির্ভর করে, ও অঙ্কটা পারবে নাকি পারবে না ওর উপর নির্ভর করে। এই দুটো ঘটনা বলে স্বাধীন ঘটনা। তোমরা সবসময় মনে রাখবা, যখনই তোমরা দেখবা যে একটা স্বাধীন ঘটনার কথা বলছে, তখন পি অফ এ ইন্টারসেকশন বি এর সূত্র হবে পি অফ এ ইন্টু পি অফ বি। এটা সবসময় মনে রাখবা। যখন বলবে পি অফ এ ইন্টারসেকশন বি, তখন হচ্ছে আমার কি হবে যে পি অফ এ ইন্টু পি অফ বি। আর এটার জন্য আমার যে এক্সাম্পল আমরা দেখলাম, সেই এক্সাম্পলটা কী ছিল? এক্সাম্পলটা হচ্ছে যে কোনো একটা মুদ্রা আমরা নিক্ষেপ করলাম, সেই মুদ্রা নিক্ষেপ করার ফলে যে একটা হচ্ছে তোমার হেড হবে নাকি টেল হবে, তার সম্ভাবনা হচ্ছে কি আমার দুইটা হচ্ছে পরস্পর স্বাধীন ঘটনা। এরপরে দেখো আমরা চলে যাব একেবারে লাস্ট ঘটনায়, সেটা হচ্ছে আমাদের অধীন ঘটনা। এখন এই অধীন ঘটনায় কিন্তু একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে, কারণ নির্ভরশীল অনেক বড় একটা ফ্যাক্ট। আমরা হচ্ছে নির্ভরশীল ঘটনা একটু ভালো করে বুঝতে হবে। আচ্ছা, সব কথায় কাব্য ভাইয়া কেন, এটা আবার কে বলতেছে? কাব্য ভাইয়া পর্দা পাস। আচ্ছা, আমি কিন্তু তোমাদের ইয়াসিন ভাইয়ের মতো না, অথবা তোমাদের কাব্য ভাইয়ের মতো না। আমি কারো নিয়ে কখনো মজা করি না। আমি যা বলি একেবারে স্ট্রেটলি বলি, আমি সত্য কথা বলি, সত্য কথা কখনো লুকায়িত থাকে না। আচ্ছা, ইয়াসিন ভাইয়া সুরাই লাগছে, ইয়াসিন ভাইয়া দুধ ভাতই বালিশ খেলাচ্ছিল। হ্যাঁ, সবসময় প্রত্যেকটা ম্যাচে সে দুধ ভাত। আচ্ছা, সে দুধ ভাত খেয়ে বড় হয়েছে, সে সবসময় সব ম্যাচেই দুধ ভাত। দেখো আমরা চলে আসলাম আমাদের একটা লাস্ট ঘটনায়, সেটা হচ্ছে অধীন ঘটনা। অধীন ঘটনায় কোনো সূত্র নাই, বাট অধীন ঘটনা আমাদের বুঝতে হবে যে অধীন ঘটনা ব্যাপারটা কি। যখনই অধীন ঘটনা হবে তখন পি অফ এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু পি অফ এ ইন্টু পি অফ বি, এই সূত্রটা আমরা ইউজ করতে পারবো না। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। এখন অধীন ঘটনার এক্সাম্পল কোটা সেটা কিন্তু আমার জানতে হবে। অধীন ঘটনা এক্সাম্পল আমরা দেখি। অধীন ঘটনা শব্দটা দিয়েই তোমরা বুঝতে পারতেছো, যখন কোনো একটি ঘটনা আরেকটি ঘটনার উপর নির্ভর করে তখন সেটাকে আমরা বলি হচ্ছে কি অধীন ঘটনা। এখন মনে করো, আচ্ছা এখন মনে করো আমাদের কাছে কোনো একটা বাক্স আছে, এই হচ্ছে মনে করো আমাদের কাছে একটা বাক্স আছে। আচ্ছা, এখানে মনে করো যে হোয়াইট বল আছে 5টা আর হচ্ছে ব্ল্যাক বল আছে 4টা। ওকে, হোয়াইট বল আছে 5টা এবং ব্ল্যাক বল আছে 4টা। এখন আমরা এখান থেকে একটি বল তুললাম। এখন আমাকে বললো একটি বল হোয়াইট হওয়ার সম্ভাবনা কত। তাহলে দেখো একটি বল যদি হোয়াইট হয় তার সম্ভাবনা কত আমরা এখান থেকে বলতে পারতেছি, কারণ এইখানে টোটাল বল আছে কয়টা? 9টা। তাহলে একটি বল হোয়াইট হওয়ার সম্ভাবনা হচ্ছে 5/9। সিমিলারভাবে একটি বল ব্ল্যাক হওয়ার সম্ভাবনা কত হবে? একটি বল ব্ল্যাক হওয়ার সম্ভাবনা হচ্ছে কত হবে? 4/9। এখন দেখো এখানে একটা বল যখন আমি তুললাম তখন এটা হোয়াইট হবে নাকি ব্ল্যাক হবে এটা কিন্তু আমি জানি না। আর হোয়াইট হওয়ার সম্ভাবনা ব্ল্যাক হওয়ার সম্ভাবনার উপর নির্ভর করে না, অথবা ব্ল্যাক হওয়ার সম্ভাবনা হোয়াইট হওয়ার সম্ভাবনার উপর নির্ভর করে না। এই দুইটা হচ্ছে পরস্পর অনির্ভরশীল বা স্বাধীন ঘটনা। বাট কেসটা যদি এইরকম না হয়ে অন্য রকম হয়,
সেটা কীরকম ভাইয়া? মনে করো যে তুমি এখান থেকে একটা বল তুলছো, এখন প্রথম বলটা হোয়াইট হয়েছে, এখন সেই বলটা তুমি সরায় ফেলছো, প্রথম বলটা তুমি নিছো, প্রথম বলটা তুমি সরায় ফেলছো। প্রথম বলটা যদি তুমি সরায় ফেলো তাহলে এখন তোমার কাছে প্রথম বলটা মনে করো হোয়াইট হয়েছে, হ্যাঁ প্রথম বলটা হোয়াইট হয়েছে। এখন তোমাকে যদি বলে যে এরপরে আবারও একটা আমরা বল তুলবো, সেটা হোয়াইট হওয়ার সম্ভাবনা কত, তখন কিন্তু অ্যান্সারটা ঘুরে যাবে। একটা বল তুমি সরায় ফেলছো, তাহলে তোমার কাছে বল আছে 8টা, 8টার ভিতরে হোয়াইট কয়টা আছে? 4টা, তার মানে হচ্ছে অ্যান্সার কত হবে? 4/8, এটা কিন্তু অ্যান্সার হবে। বাট আমরা একটু আগে যেটা দেখলাম, এখানে ছিল ব্ল্যাক, এখানে ছিল 4/9, এখন মনে করো এখানে যদি আমাকে বলতো হোয়াইট হওয়ার সম্ভাবনা কত, তখন কিন্তু অ্যান্সার হইতো 5/8। কারণ কি? কারণ প্রথম বলটা ব্ল্যাক হয়ে গেছে, আর হোয়াইট হওয়ার জন্য আমার কাছে এখনও 5টা বল আছে। তার মানে এখানে যে ঘটনা ঘটতেছে, এই যে হোয়াইট হওয়ার সম্ভাবনা, এই যে হোয়াইট হওয়ার সম্ভাবনা, এটা নির্ভর করতেছে আগে কি হয়েছে, আগে কি হয়েছে এটার উপর নির্ভর করতেছে। তার মানে হচ্ছে হোয়াইট হওয়ার সম্ভাবনাই কিন্তু বের করতেছি এবং 8টা বল থেকেই কিন্তু বের করতেছি, বাট অ্যান্সারটা কিন্তু নির্ভর করতেছে আমাদের আগে কি হয়েছে তার উপরে। এখান থেকেও দেখতে পারতেছি যে আগে কি হয়েছে তার উপরে নির্ভর করতেছে। তাহলে যখন এরকম একটি ঘটনা তার আগের কোনো একটা ঘটনার উপরে নির্ভর করবে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে নির্ভরশীল ঘটনা বা অধীন ঘটনা। তাহলে এই হচ্ছে আমাদের অধীন ঘটনা। অধীন ঘটনার ক্ষেত্রে ওই রকম কোনো সূত্র নাই, বাট অধীন ঘটনার ক্ষেত্রে আমরা কখনোই পি অফ এ ইন্টারসেকশন বি, অর্থাৎ এই যে সূত্রটা আছে, এই পি অফ এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু পি অফ এ ইন্টু পি অফ বি, এই সূত্রটা আমরা কখনোই অ্যাপ্লাই করব না। কখন? এই ঘটনার জন্য, কারণ এই ঘটনা হচ্ছে পরস্পর অধীন বা অনির্ভরশীল ঘটনা। তাহলে নির্ভরশীল ঘটনা। তাহলে এই যে 4টা ঘটনা আমরা শিখলাম, এই 4টা ঘটনা তোমরা ক্লিয়ার নাকি আমাকে একটু জানাও, এরপর আমরা একটু কথা বলবো, দেন হচ্ছে আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে। ইয়াসিন লেখছে স্টুডেন্ট কই, কাল আমি ক্লাস নিব ভাবছি। তোমাদের দুধ ভাত ভাইয়া ক্লাস নিবে কালকে, অবশ্যই তোমরা থাকবা এবং সে কালকে অবশ্যই আজকে সম্পূর্ণ লাইভটা সে দেখবে বসে বসে এখন, যে আমি কি কি বলছি, তারপর কালকে আসবে সেগুলো নিয়ে কথা বলতে। আচ্ছা জি ভাই ক্লিয়ার, সামিয়া লেখছে ক্লিয়ার, রাবে লেখছে ক্লিয়ার, আয়ুষু লেখছে ক্লিয়ার, অসমাপ্ত গল্প লেখছে ক্লিয়ার, তাসনিমা তানজিম লেখছে ক্লিয়ার। আচ্ছা অনেকেই লেখছো ক্লিয়ার, ওকে ঠিক আছে। তাহলে দেখো আমরা আজকে যেগুলো দেখলাম সেটা হচ্ছে 4টা জিনিস দেখলাম। আবারও বলতেছি, আবারও মন চায় যে যখন তোমরা এখানে যারা ম্যারাথনে ক্লাস করছিলা, ওই ক্লাসগুলো আমার বারবার মনে আসে, মানে সেগুলো একটা স্মৃতির মতো হয়ে গেছে যে একসাথে একেবারে প্রথম যে ক্লাসটা নিয়েছিলাম মনে আছে, কোনিক্সের উপরে ক্লাস নিয়েছিলাম 2 ঘন্টা, কোনিক্সের উপর ক্লাসটা ছিল 2 ঘন্টা 15 মিনিট বা 17 মিনিট এরকম। এবং সেক্ষেত্রে যখন লাইভ শেষ করছিলাম তখনও ছিল প্রায় 12 থেকে 1300 স্টুডেন্ট। তো সেই ক্লাসগুলো ছিল অনেক বেশি এনার্জেটিক, তোমরা এখনও দেখবা যে সেগুলো ক্লাসগুলো আমি নিজেও যখন দেখি নিজের কাছে অনেক বেশি ভালো লাগে। ওই ধরনের ক্লাস, ওই ক্লাসটা কিন্তু আমিই নিছি, আর এই ক্লাসটা কিন্তু আমিই নিচ্ছি। ওই ধরনের ক্লাস সবসময় নিতে মন চায়, বাট একটা ক্লাস নিয়ে নিলাম, বাট অল্প কয়েকজন স্টুডেন্ট দেখলো, এরপরে বাকিরা হচ্ছে রেকর্ডে দেখে নিচ্ছে। এই ব্যাপারটা অনেকটা মানে অতটা ভালো লাগে না আসলে। যেটা বলে রেকর্ডেড যদি দেখতে হয়, মানে আমাদের সাথে যদি কথা বলতে, যদি তোমাদের না বলতে হয়, তাহলে আমাদের কোর্সগুলোতে তোমরা ডিরেক্ট এনরোল করতে পারো। আচ্ছা যাই হোক, সাবিল এক্সে ক্লিয়ার, বদ্দা ক্লিয়ার, মোসাব্বির কবিতা লেখছে, কি লেখছে, সবাই ক্লাস সেরা লাগে বড্ড ভালো, এত সবাই এখন কই গেল। হাবিবা জান্নাতি মুনিয়া লেখছে আমিও করছিলাম ভাইয়া সবগুলো ক্লাস, নাইস মেমোরি। হ্যাঁ ওই ক্লাসগুলো আসলে খুবই সুন্দর ছিল, মানে আমরা খুব ফিল করে ক্লাসগুলো নিয়েছিলাম। আর হচ্ছে তোমরা হচ্ছে ওই রকম রেসপন্স করলে অবশ্যই আবার ওই ধরনের ক্লাসগুলো নিব। আমরা 4 জন একেবারে পুরো ফুল স্পিড নিয়ে হচ্ছে ওই ধরনের ক্লাসগুলো নিব। বাট সবসময় আমাদের কেন ভাই হাইপ তুলতে হবে যে আমরা অন্যরকমভাবে আবার তোমাদের কাছে ফিরে আসতে চাচ্ছি, ওই রকমভাবে ক্লাস নিতে চাচ্ছি? আমাদের কেন ভাই এত দায়িত্ব, আমাদের কেন এত প্যারা যে সবসময় হাইপ তুলতে হবে? 3-4টা গ্রুপ আছে আমাদের, প্রত্যেকটা গ্রুপে বারবার পোস্ট করতে হবে, আবারও তোমরা রেডি নাকি, আবারও আগের মতো ক্লাস হবে। ওয়াই ম্যান, আমাদের কেন করতে হবে ভাই? তোমাদের তো দায়িত্ব আছে যে ওই রকম একটা কিছু করা। তো
ঈদের আগ মুহূর্তে আমরা যদি টানা ওই রকম কিছু ক্লাস করি, আমার মনে হয় আমাদের ঈদের সময়টা ভালো যাবে, যে না পড়াশোনা ওই রকমটা আমাদের হয়েছে। আর তোমাদের এখানে যে ক্লাসগুলো হয়, পড়াশোনাগুলো হয়, পুরোটাই কিন্তু এনজয়মেন্টের ভিতর হয়, পুরো ডিরেক্ট যে পড়াশোনা। আমরা যখন ঈদ টিদ থাকতো বা কোনো একটা কিছু থাকতো, তখন ভাবতাম শালায় পড়াশোনা হচ্ছে করব, পড়াশোনা করলাম না কিছু না, ওই রকম মজা টজার ব্যাপারগুলো নাই। পড়াশোনা একটা প্যারা লাগতো যে ঈদের সময় মজা করতে হবে, এখন পড়াশোনা করতে হবে, তখন পড়াশোনার খুব প্যারা লাগতো ব্যাপারটা। বাট এইখানে কিন্তু ওই রকম কোনো কিছুই না। তাই হাইপটা সবসময় কেন আমরা তুলবো? হাইপটা কিন্তু তোমাদেরও তুলতে হবে, এই দায়িত্বটা কিন্তু তোমাদেরও। তোমরা ওই রকম রেসপন্স দেখাও, কোন ধরনের চাও, ম্যারাথন থেকে আরও বড় কিছু চাও, আরও অ্যাক্টিভলি কিছু চাও, যে ভাই আমাদের জন্য আমরা এরকম স্টুডেন্ট, আমরা সবসময় প্রস্তুত আছি। আপনারা আমাদের যে কোর্সগুলো করান, আপনাদের যে পেইড কোর্সগুলো করান, সেরকম কোর্সগুলো আপনারা লাইভে আমাদের করা দেন, বন্দি পাঠশালা পেজ থেকে ফ্রিতে করা দেন। সব সময় আমরা রাজি আছি, সব সময় আমরা ওকে আছি। আমরা তো চাই ভাই যে তোমরা যেরকমভাবে চাও, আমাদের জীবনের এই যে ক্ষুদ্র সময় থেকে তোমাদের যেরকমভাবে আমরা সার্ভিস দিতে মানে সম্ভব আমাদের পক্ষে, সেরকমভাবেই হচ্ছে আমরা চাই তোমাদের সার্ভিস দিতে। এখন তোমরা যেভাবে চাবা সেভাবেই হবে, কিন্তু এখন তোমাদের পক্ষ থেকে একটা হাইপ তোলার চেষ্টা করো এবার। সবসময় তো আমরা দায়িত্ব নিলাম, এরপরে হচ্ছে দেখি যে তোমাদের রেসপন্সিবিলিটি কী। তোমরা একটা দায়িত্ব নাও, তোমরা একটা দায়িত্ব নিয়ে আমাদের মডারেটর আছে বা তাদের সাথে একটা টিম গঠন করো। টিম গঠন করে ভাই আমাদের এরকম ধরনের একটা কিছু করেন, এরকম একটা বিগ প্ল্যান আনেন। সবসময় তো আপনাদের যে প্ল্যানেই আমরা হচ্ছে আপনাদের অনুসরণ করতেছি, আমাদের এইগুলো প্রয়োজন, তোমাদের প্রয়োজনগুলো আমাদের কাছে শেয়ার করো, নো প্রবলেম, আমরা সবসময় তোমাদের জন্য আসি, তাহলে তো হবে। তাহলে এই ধরনের এক্সপেকটেশনগুলো আমরা কিন্তু তোমাদের থেকে করে থাকি, সবসময় করি, যে তোমরা আমাদের সাথে শেয়ার করবা তোমাদের প্রবলেমগুলো, এবং তোমরাই নিজেরা হাইপ তুলবা যেন আমরা হচ্ছে আমাদের আগের মতো, অর্থাৎ বন্দি পাঠশালার যে ম্যারাথনে যখন আমরা ক্লাস করি তার থেকে অনেক বড় কিছু তোমাদের কাছে দিতে পারি। ওকে, আর হচ্ছে আমরা যে ক্লাসগুলো করতেছি, এই ক্লাসগুলোতে আমরা স্পেশালি 22 ব্যাচের জন্য আজকে ক্লাসটা ছিল, বাট আমরা হচ্ছে টোটাল অ্যাডমিশন সহ জবের জন্যও কিন্তু আমরা এই ব্যাপারগুলো দরকার। আর তোমরা জানো যে তোমাদের জন্য আমাদের যে পেইড কোর্সগুলো, এই কোর্সগুলো সবসময় গোছানোভাবে রানিং আছে। আর সময় যত যাচ্ছে আমাদের কোর্সগুলো আমরা ততই বেশি গোছানোর চেষ্টা করতেছি। তো তোমরা জানো যে যখন শুরু করলাম, শুরু থেকে অনেকটা অগোছানো ছিলাম, বাট চেষ্টা সর্বোচ্চ পরিমাণ ছিল। যত বেশি গোছাবো তত সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করব। প্রথমে এক্সাম প্যানেল নিয়ে অনেক বেশি ঝামেলা ছিল, তো এখন সব কিছু ক্লিয়ার। এক্সাম প্যানেল দায়িত্ব আমি নিজে নিয়েছিলাম। এক্সাম প্যানেলে আমি যখন হচ্ছে তোমাদের ক্লাস নিয়েছি, ওইখানে আমি দেখলাম যে বারবার কল আসতেছিল, তোমাদের কাব্য ভাইয়েরা হচ্ছে এক্সাম প্যানেল নিয়ে মিটিং করতেছে আমাদের এই কোর্সের। তাহলে দেখো আমাদের যে 22 ব্যাচের যে কোর্সটা, সেটা হচ্ছে ক্রেজি স্পেশাল ব্যাচ। আমরা আমাদের নর্মাল যে স্টাইল, সেই স্টাইল থেকে চেঞ্জ করে তোমাদের জন্য প্রতিনিয়ত নতুন কোনো কিছু করার চেষ্টা করতেছি, নতুনভাবে গঠন করার চেষ্টা করতেছি। তো আমি নর্মালি কথা বলি না, সবসময় তোমাদের ভাইয়ারা বলে, তারপরে হচ্ছে মাঝে মাঝে ব্যাপারগুলো এত বেশি আগ্রহ নিজের থেকে প্রকাশ করতে মন চায়। এই জন্য হচ্ছে ক্লাস শেষে আমি বলতেছি যে আমাদের ক্রেজি স্পেশাল যে ব্যাচটা আছে, এখানে আমাদের পাশাপাশি হচ্ছে এক্সামগুলো থাকবে, এক্সাম প্যানেল থাকবে, এবং প্রতিটা এক্সামের লেকচার শিটগুলো হচ্ছে আমরা হচ্ছে এক্সাম শেষে অর্থাৎ PDF আকারে তোমাদেরকে প্রাইভেট গ্রুপে শেয়ার করে দেওয়া হবে। এবং ক্লাস আমরা শুধু 4 জনে নিচ্ছি, অন্য কেউ নিচ্ছে না। এবং ক্লাসের যে লেভেল, সেটা হচ্ছে তোমরা তো লাইভ ক্লাস জানো, তোমরা আমাদের আজকে থেকে চেনো না, আমাদের 4 জনকে অনেক আগে থেকেই চেনো। সো এইটা নিয়ে আর তোমাদের কোনো সন্দেহ কোনো ব্যাপারই থাকে না। বাট গোছানোর যে ব্যাপারটা, সেটার জন্য তোমরা আমাদের যে কোর্সগুলো, যে পোস্টগুলো আছে, পোস্টগুলো অবশ্যই দেখতে পারো। আর আমাদের এই কোর্সটা যেহেতু স্পেশাল, আর আমরা একটু মডিফাই করে চেষ্টা করছি, আমাদের সচরাচর যে কোর্স ফিগুলো ছিল 6000 টাকা, সেখান থেকে কোর্স ফিটা হয়েছে 9000 টাকা। বাট যারা হচ্ছে ক্লাস শুরু, অর্থাৎ 9 তারিখে ক্লাস শুরুর আগে ভর্তি হবে, তাদের জন্য এটা 6000 টাকাই। আর হচ্ছে বিশেষ যে ব্যাপারগুলো, তোমাদের আজকেও তোমাদের রহমান ভাইয়া তোমাদেরকে একটা পোস্ট দিয়েছিল বন্দি পাঠশালায়, সেটা হচ্ছে যে দরিদ্র মেধাবীদের নিয়ে কারা কাজ করতে চাও। এটা সবসময় বন্দি পাঠশালায় একেবারে ওপেন। এই ব্যাপারে মানবিকতার দিক থেকে আমরা সবসময়, আমাদের 4 জন সবসময় হচ্ছে একেবারে খোলাসা, সবসময় ওপেন। যার যখন যেভাবে প্রয়োজন আমাদেরকে নক দিবা, 4 জন ভাইয়ার আইডিতে নক দিবা, ভর্তি সংক্রান্ত, যেরকম এটার ভর্তি সংক্রান্ত ব্যাপারে আমি আছি, আমাকে নক দিবা, তোমার যে প্রবলেমটা ভালোভাবে শেয়ার করবা, আমরা অবশ্যই তোমাদেরকে হেল্প করব। হেল্প মানে কি, যে ছাড় দেওয়া এরকম কোনো কিছু না। আমরা অবশ্যই তোমাদের পোটেনশিয়ালিটি দেখব, সেই পোটেনশিয়ালিটি থেকে তোমার থেকে কিছু বের করে আনার চেষ্টা করবো। কয়েকদিন আগে একজন ফোন করে বলতেছিল, ভাই আমার প্রবলেম আছে,
অনেক বেশি প্রবলেম। আমি হচ্ছে আপনাদের যে কোর্সটা অনেক বেশি নিতে চাই এবং আমার অনেক বেশি দরকার, বাট আমি এখানে কিছু করতে পারতেছি না। আমি সামান্য কম্পিউটারে কিছু কাজ করে সামান্য কিছু টাকা অর্জন করছি। তো পরে আমি যেটা বললাম, ভাই তোমার কোনো টাকা দেওয়া লাগবে না, তুমি যেখানে এটা করো, আমাদের যে বন্দি পাঠশালার পোস্টার মেকিংয়ের কাজ করো, এটা তোমার জন্য অনেক, আমাদের জন্য বেনিফিশিয়াল হবে এবং তোমার জন্য বেনিফিটেড হবে, তুমি কাজগুলো শিখতে পারবা। তো তোমার পোটেনশিয়ালিটি যেখানে, সেই ব্যাপারটা আমাদের কাছে শো করো। সেটার বিনিময়ে হলেও আমরা হচ্ছে তোমাদের এই যে পেইড কোর্সগুলো আছে সেগুলো একেবারে নর্মালি হচ্ছে আমরা দিয়ে দিব। আর সবসময় যে বিনিময় করতে হবে ওরকম কিছুই না। তোমাদের যদি একেবারে অবস্থা না থাকে অবশ্যই আমাকে শেয়ার করবা, তখন হচ্ছে আমরা যেখানে আছি আমাদের বন্দি পাঠশালা পেজে মেসেজ দিবা। অলরেডি আমাদের বন্দি পাঠশালার পেজে একটা বড় একটা সিরিয়াল মেনটেন করতে হচ্ছে। আমরা এখন যেটা করছি যে আমাদের কাছে বারবার কল আসার কারণে আমরা বন্দি পাঠশালায় পেজে একটা সিস্টেম করে ফেলছি। সেটা হচ্ছে যাদের যাদের প্রবলেম তারা বন্দি পাঠশালার পেজে মেসেজ দিবে, তাদেরকে আমরা একটা মাসে একটা নির্দিষ্ট সংখ্যক পরিমাণ নাম্বারিং করে দিচ্ছি। সেই নাম্বার অনুযায়ী তাদেরকে আবার কল করে হচ্ছে আমরা কোর্সগুলো গিফট করে দিচ্ছি। আর তাছাড়া আমাদের বিভিন্ন ধরনের চ্যালেঞ্জটা আছে এই কোর্সগুলো নেওয়ার জন্য। তো সর্বোচ্চ পরিমাণ শুধুমাত্র যে অর্থের লেনদেনে আমাদের কোর্সগুলো করা হয় এরকম কোনো কথাই নাই। সর্বোচ্চ পরিমাণ তোমার যে পরিমাণ সামর্থ্য আছে বা যে পরিমাণ ইচ্ছা আছে, সেই ইচ্ছার বিনিময়ে এই পেড কোর্সগুলো হচ্ছে আমরা তোমাদেরকে দিব। সেই ইচ্ছাটা, সেই সামর্থ্যটা আমাদের কাছে পোষণ করতে হবে, তাহলে হবে। ওকে, অনেক কথা বললাম, অনেক স্টুডেন্ট অলরেডি চলে গেছে। আজকে ক্লাস এই পর্যন্তই। পরবর্তীতে আবার হচ্ছে আমরা এই বাকি অংশটুকু নিয়ে তোমাদের সাথে দেখা হবে। তো এই পর্যন্তই আজকের মতো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।